হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি ক্লাস 9-এর একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আগের দিন পর্যন্ত যারা রেগুলার ক্লাস করছে তারা জানে, আগের দিন আমরা নিউট্রিশন নিয়ে আলোচনা করছিলাম। মোড অফ নিউট্রিশন, অ্যানিম্যাল এবং প্ল্যান্টের ক্ষেত্রে কী কী মোড তারা ফলো করে, কীভাবে তারা নিউট্রিশন বা পুষ্টি কমপ্লিট করে। তো সেখানে হলোজয়িক নিউট্রিশনটা বাকি ছিল, কারণ হলোজয়িক নিউট্রিশন অ্যাকচুয়ালি তার সঙ্গে মানুষের ডাইজেস্টিভ সিস্টেমটা পড়িয়ে দিলে বেটার হয়। সেই জন্যই আমরা হলোজয়িক পুষ্টি সেটা বাদ রেখেছিলাম। আজকে অবশ্যই আমরা সেই হলোজয়িক পুষ্টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, আমরা আগের দিন স্বভোজী, পরভোজীর বিভিন্ন রকমের ভাগ ডাক দেখেছিলাম। হলোজয়িক পুষ্টি হলো এরকম যে যারা খাদ্য গ্রহণ করে, যারা নিজেরা অপর কাউকে গ্রহণ করে খাদ্য হিসাবে গ্রহণ করে, পুষ্টি রস না, খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সেই খাদ্যের পরিপাক করে এবং সেই পরিপাক করা খাবার থেকে আলটিমেট তারা যে সমস্ত উপাদান নেওয়ার দরকার আর কি, পরিপোষক, সেগুলোকে নেয় এবং অবশিষ্টাংশগুলোকে ফেলে দেয়। এই ধরনের নিউট্রিশন যারা ফলো করে তাদেরকে বলা হয় হলোজয়িক পুষ্টি। পার্থক্য কোথায় হলো? পরভোজী পুষ্টি আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম সবাই কিন্তু নিউট্রিশন অ্যাবজর্ব করছিল, পরিপোষক গ্রহণ করছিল, অন্য কারোর কাছ থেকে পরিপোষককে গ্রহণ করছিল। কিন্তু এখন আমরা দেখব খাদ্য গ্রহণ করছে। পার্থক্য এটা, হলোজয়িক পুষ্টির সঙ্গে পরভোজী পুষ্টির পার্থক্য এটাই, এরা খাবার গ্রহণ করবে, সেই খাবারের পরিপাক করার খাবারে আলটিমেট শোষণ করবে আর অপরিপাক করা খাবার বহিষ্কার করবে। মেন পার্থক্য এটা। ওরা ডাইরেক্টলি নিউট্রিশন বা নিউট্রিয়েন্টস মানে পরিপোষকটাই গ্রহণ করছিল, মানে ওরা হজম করছিল না, ওরা পরিপাক করছিল না, এরা পরিপাক করবে। এটাই হলো মেন পার্থক্য, ঠিক আছে? তো হলোজয়িক পুষ্টি যারা সম্পন্ন করে তাদের ক্ষেত্রে তো কি হয়, এক্ষেত্রে খাদ্য প্রথম গৃহীত হয়। একটু ভালো করে বুঝবে অবশ্যই। ফুড ইনটেক আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে আমি বাংলাগুলো বলে দিচ্ছি, লেখার তাড়াতাড়ির জন্য আমরা ইংলিশে লিখছি। ফুড ইনটেক, খাদ্য গ্রহণ। সেই খাবার যখন আমরা গ্রহণ করি তার ডাইজেশন করতে হয়, পরিপাক করা যে খাবার, সেই খাবারের হয় অ্যাবজর্পশন বা শোষণ। শোষিত খাবারের হয় অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। পরিপাক করতে পারলো না যে ধরনের জিনিসগুলোকে আর শোষণ করতে পারলো না যে জিনিসগুলোকে, সেগুলোর হয় বহিষ্করণ, ইজেশন। মানে আমরা একটু আলাদা রকম করে দিলাম। সেটা হলো খাদ্য গ্রহণ। বলি ব্যাপারটা কি, আমরা কিন্তু হলোজয়িক পুষ্টি নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে যাইনি, আমরা জাস্ট হলোজয়িক পুষ্টি নিয়ে আলোচনা করছি। বিষয়টা কি, যারা এই 5টা স্টেপকে ফলো করে তাদের পুষ্টি সম্পন্ন করে তারা হলো হলোজয়িক পুষ্টি সম্পন্নকারী প্রাণী। তো অবশ্যই হলোজয়িক, তার উদ্ভিদ হবে না, প্রাণী। খাদ্য গ্রহণ, এটা নিয়ে বিশেষ আলোচনা করার কিছু নেই। খাদ্য গ্রহণ মানে খাদ্য খাওয়া, যে কোনো রকম খাদ্য হতে পারে, সেটা উদ্ভিজ্জ খাদ্য হতে পারে, প্রাণীজ খাদ্য হতে পারে, সেগুলোকে খাবার হিসাবে গ্রহণ করা, সেটাই হলো ফুড ইনটেক বা খাদ্য গ্রহণ। পরিপাক, একদম গোদা বাংলায় বললে যাকে বলে আমরা হজম করা। মানে আমরা যে ধরনের খাবার খাই তার ম্যাক্সিমামটাই কঠিন এবং জটিল খাবার, ভেঙে সরল এবং তরলে পরিণত করতে হয়। কারণ সরল এবং তরল না হলে অ্যাবজর্পশন বা শোষণ হবে না, এটাকে শোষণ বলা হয়। তাহলে খাবার শোষণ করতে গেলে তাকে ভাঙতে হবে। তার মানে সেই খাবারটি, পরিপাক করা খাবারটি আলটিমেট শোষণের উপযোগী করে তুলতে হবে, মানে গ্রহণ করা খাবারটা পরিপাকের মাধ্যমে শোষণের উপযোগী করে তুলতে হবে। মানে যাকে বলছি আমরা হজম করা, সেই হজম করার ব্যাপারটা এখানে রয়েছে, মানে পরিপাক। তাহলে প্রথমে খাদ্য গ্রহণ করলাম আর সেই খাবারের হজম করলাম। এবার একটু ব্যাপারটা আলাদাভাবে বুঝে নিতে হবে। সেটা হলো, ধরো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে, সেই পরিপাক তন্ত্রটা দুটো জিনিস দিয়ে আলোচনা করতে হয়। একটা হলো পরিপাক নালী আর একটি পরিপাক গ্রন্থি, আমরা পরে আলোচনা করছি। একটা নালী পদ মাত্র, কীরকম, একদম খুব সিম্পলভাবে বলছি। পরিপাক নালী মানে কেন বলছি, এটা ধরো কারোর যদি মুখবিবর হয়, মুখ, তাহলে এটা তার
পায়ু ছিদ্র। তাহলে খাবার খায়, সেই খাবার এখানে যখন এলো তখন কঠিন এবং জটিল খাবার, সেই খাবারগুলোকে আলটিমেট ভেঙে করে দিল সরল এবং তরল। মানে এরকম আমরা একটু দেখিয়ে দিলাম, টুকরো টুকরো করে দিলাম। তার মানে এটা যখন ঢুকছিল তখন সেটা হলো ফুড ইনটেক। আমরা মুখ টুক কিচ্ছু আঁকিনি, কিছু আঁকা সম্ভব নয় এখন, আমরা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি ভালো করে। তাহলে কঠিন জটিল খাবার একটু দলা পাকিয়ে দিয়েছি, সেজন্য বোঝানোর চেষ্টা করলাম কঠিন জটিল। এই যে সেকেন্ড অ্যারোটা আমরা দিলাম, এই যে সেকেন্ড অ্যারোটা আমরা দিচ্ছি, এর মানে আমরা বলতে চাইছি ডাইজেশন হলো। ডাইজেশন হওয়ার পর খাবারগুলো এরকম ভেঙে গেল। ভেঙে মানে টুকরো টুকরো না, ভেঙে মানে একদম সরল হয়ে গেল। মানে যদি কার্বোহাইড্রেট খেয়ে থাকি, শর্করা খেয়ে থাকি, তাহলে ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হলো। এবার এই খাবারগুলোর শোষণ হবে। তাহলে শোষণ হওয়ার ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে পরিপাক নালীর মধ্যে হজম হচ্ছিল, কিন্তু এটা একটা নালীপথ মাত্র। যদি হজম না হয় তাহলে বেরিয়েই যাবে। এখন কে হজম করতে পারবে কে পারবে না সেটা ডিপেন্ড করছে তার কেমন ধরনের মেকানিজম আছে, কত উৎসেচক কাজ করছে কি না। সবাই যে খেয়ে হজম করতে পারে তা তো নয়, কেউ কেউ খেয়ে হজম করতে পারে না। তার মানে এখানে হজমের ব্যাপারটা আলাদা। হজম করার পর যেগুলো আমরা এঁকেছি টুকরো টুকরো করে, মানে সরল খাবার, সেগুলো আলটিমেট শোষণ হবে। শোষণ হওয়ার পর যাবে কোথায়? অবশ্যই যাবে ব্লাডে। ব্লাড, তাহলে ব্লাডে কি ডাইরেক্ট যাবে? না, ব্লাডে ডাইরেক্ট যাবে না। অ্যাকচুয়ালি এর গায়ে গায়ে সব সেল আছে। আমরা ওই ভিলাই, মাইক্রোভিলাই এইসব নিয়ে আলোচনা করব। ভিলাই ক্ষুদ্রান্ত্রের মধ্যে অবস্থান করছে, এরকম ভিলাই আঙুলের মতো, প্রবর্ধক আঙুলের মতো। সেই ভিলাই দিয়ে শোষিত হবে, দিয়ে প্রবেশ করবে রক্তে, রক্তবাহে। আর সেই রক্তবাহ ধরো এটা, সাপোজ বলছি এটা রক্তবাহ, একটু বড় করেই আনলাম, এটা রক্তবাহ, ঠিক আছে? বা বলতে পারি এর চারিপাশ দিয়ে রক্তবাহ গেছে, বোঝার সুবিধার জন্য বলছি চারিপাশ দিয়ে রক্তবাহ গেছে। তাহলে আলটিমেট এখান থেকে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে গেল, এটাকে বলা হচ্ছে শোষণ। তাহলে এটাকে বলেছিলাম হজম বা ডাইজেশন। তারপরে হজম করা খাবারটা পরিপাক নালী থেকে চলে এলো দেহের ভেতরে, মানে হিসাব মতো এটা দেহের বাইরে, হিসাব মতো এখন দেহের ভেতরে প্রবেশ করলো, মানে রক্তে প্রবেশ করলো। এটা অবশ্যই দেহের ভেতরেই আছে, পরিপাক নালীটা দেহের ভেতরেই আছে, কিন্তু আমাদের যে পরিপাক সেটা বহিঃকোষীয় পরিপাক, কোষের মধ্যে হয় না, কোষের বাইরে। মানে কোষ দিয়ে ঘেরা একটা জায়গা, সেখানে পরিপাক হচ্ছে, কোষের মধ্যে হচ্ছে না। অ্যামিবা যেমন করে কোষের মধ্যে, এটা যদি অ্যামিবা হয় তাহলে অ্যামিবা তার কোষের মধ্যে খাবারটাকে নিয়ে তার ডাইজেশন করে, যাকে বলে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। অন্তঃকোষীয় পরিপাক। আমরা অন্তঃকোষীয় পরিপাক করি না, আমরা বহিঃকোষীয় পরিপাক করি। গুলিয়ে ফেললে হবে না, দেহের মধ্যে ঢুকছে মানে অন্তঃকোষীয় নয়। আমরা ওই একটা ইট দিয়ে ঘেরা একটা ড্রেন, এখন যখন জল যাবে তখন ড্রেন দিয়ে জল যাবে, ইটের মধ্যে দিয়ে যাবে না। এটা বুঝতে গেলে এটা বুঝতে হবে যে এটা কোষ দিয়ে তৈরি করা একটা নালী, কোষের মধ্যে দিয়ে জল যাবে না, নালীর মধ্যে দিয়ে জল যাবে। যেমন ড্রেনের উদাহরণটা বলছি, ইট দিয়ে তৈরি করা একটা ড্রেন, ড্রেনের মধ্যে দিয়ে জল যাবে, ইটের মধ্যে দিয়ে জল যাবে না। তেমনি কোষ দিয়ে তৈরি করা একটা নালী, নাড়ি ভুঁড়ি আর কি, বিভিন্ন জায়গায়, তার মধ্যে দিয়ে ডাইজেশন হচ্ছে, হজম হওয়ার পর আলটিমেট শোষণ হয়ে যাবে। তাহলে এখানে যে অ্যারোটা দিচ্ছি রক্তে প্রবেশ করছে, মানে হলো এটা শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে এখানে একটা লাইন টেনেছি, ওটা আলাদা লাইন টেনেছি, আমি এই লাইনটা বলে নিই আগে। অ্যাসিমিলেশন, যার বাংলা হলো আত্তীকরণ। মানে এই রক্তের মধ্যে যে এই শোষিত খাবারগুলো ছিল, মানে এগুলো ছিল রক্তের মধ্যে, এগুলো আমরা রক্তের মধ্যে দিয়ে দিলাম। এই খাবারগুলো যখন আলটিমেট কোষের মধ্যে প্রবেশ করবে তখন তাকে বলা হবে আত্তীকরণ। এই খাবারগুলো আলটিমেট যেখানে জায়গা আর কি, যেখানে যাওয়ার কথা, গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল পড়লাম, গ্লুকোজকে ভাঙলাম, এটি উৎপাদন করলাম আগের ক্লাসগুলোতে যখন শ্বসন করছিলাম। তাহলে এই খাবারটা গিয়ে আলটিমেট কোষের মধ্যে প্রবেশ করার নাম হলো অ্যাসিমিলেশন, আত্তীকরণ। মানে খেলেই যে অ্যাসিমিলেশন হবে তার কোনো মানে নেই, নাও হতে পারে। ওকে, তাহলে এখানে এই খাবারটা কোষের মধ্যে অঙ্গীভূত হওয়ার ঘটনাকে বলা হয় অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। এরপর সব খাবারটা শোষণ নাও হতে পারে, তার মানে অপরিপাক করা। মানে অ্যাকচুয়ালি কি, মানে এখানে বলতে চাইছি আমরা যে খাবারটা খেলাম সব খাবারটার পরিপাক নাও হতে পারে। মানে লাইনটা এখান থেকে টানার থেকে এখান থেকে টানা বেটার। সব খাবারটা শোষণ পরিপাক না হতে পারে, তাহলে এখান থেকে একটা অ্যারো টানলাম যে না পরিপাক করা খাবারগুলো যাচ্ছে। আর এখানে সব খাবারটা ডাইজেশন হওয়ার পর যে শোষণ হবে তা নয়, তাহলে এখান থেকে অ্যারোটা টানলাম, আরও বুঝতে সুবিধা হবে। তাহলে পরিপাক হয়েছে কিন্তু শোষিত হয় না এমন খাবারগুলো
আর খেয়েছি কিন্তু পরিপাক হয়নি এমন খাবারগুলো বেরিয়ে চলে যাচ্ছে বাইরে, মানে দেহের বাইরে, যাকে আমরা মল হিসাবে বার করছি, মল ফিকাস বা মল হিসাবে দেহের বাইরে বার করছি, পটি করছি, মানে সেগুলো পরিপাক না করা আর না শোষিত হওয়া খাবারগুলো দেহের বাইরে বার করছি, তখন তার নাম দিচ্ছি বহিষ্করণ। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই 5টা স্টেপকে ফলো করে যারা পুষ্টি সম্পন্ন করে তারা হলো হলজৈব নিউট্রিশনকে ফলো করছে, মানে এই ধরনের পুষ্টিকে বলা হয় হলজৈব পুষ্টি। এরপর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা এই হলজৈব নিউট্রিশন কমপ্লিট করে যারা, তাদের নিয়ে আলোচনা। আমাদের সিলেবাসে ক্লাস 9-এর সিলেবাসে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যারা এই ধরনের মোড অফ নিউট্রিশন মানে হলজৈব পুষ্টি সম্পন্ন করে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু এখন হলো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। আমরা এই ভিডিওতে পরিপাক তন্ত্র পর্যন্ত আলোচনা করে দেবো। অনেক বড় হওয়ার কথা, কিন্তু অত বড় তো করা যাবে না, মোটামুটি সংক্ষিপ্ত করতে হবে। এবং তারপরে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, তো অবশ্যই ভালো করে শুনতে থাকো। প্রথমেই আমরা যে ঘটনাগুলো আগে বলছিলাম, যে খাদ্য গ্রহণ, তার পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই গোটা প্রক্রিয়াটি চালাতে গেলে যে সিস্টেমটি লাগে, যে তন্ত্রটি লাগে, তার নাম ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্র। তাহলে আমাদের দেহে বিভিন্ন রকমের তন্ত্র আছে, জননতন্ত্র, রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, এরকম প্রচুর তন্ত্র আছে। তো একটা তন্ত্র পরিপাকতন্ত্র, মানে যে তন্ত্র পরিপাকে সাহায্য করে তাকে পরিপাকতন্ত্র বলা হয়। এখন পরিপাকতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়, দুভাবে আমাদেরকে পড়তে হবে। একটাকে বলা হয় পরিপাক নালী, অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী। এটা নালীপথ, মানে আমরা গোটা নালীপথ নিয়ে প্রথমে আলোচনা করব, যে জায়গায় পরিপাক হয় সেই নালীপথ নিয়ে আলোচনা করব। আর তারপরে আলোচনা করব ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস মানে পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, আমরা ইংরেজিতে বললেও আমরা বাংলাগুলো কিন্তু বলে দিচ্ছি, লিখলেও বাংলাতে বলে দিচ্ছি। পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো নালীপথ তো একাই দুটো ভিডিও করতে পারে, মানে এমন আর কি, এত বড় আর কি, আমরা তো ছোটো করে বোঝার চেষ্টা করব। আর তারপরে আমাদের পরিপাক গ্রন্থি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রথমেই একটু স্পিডে বলতে হবে। প্রথমেই অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী বলে রাখি, যে আমাদের পরিপাক নালী শুরু হচ্ছে মুখবিবর দিয়ে, শেষ হচ্ছে পায়ুছিদ্র দিয়ে। গোটাটা একটা পরিপাক নালী, এবং এই নালীপথে বিভিন্ন জায়গায় শেপ সাইজ চেঞ্জ করেছে। মানে মুখের কাজটা যেমন রয়েছে, গলবিল গ্রাস নালী তখন একরকম, তারপর পাকস্থলী থেকে পাউচের মতো বা থলির মতো স্ট্রাকচার তৈরি করেছে। আবার ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র পড়ার সময় সরু ভুঁড়ি, মোটা ভুঁড়ি এরকমের পাবো। যেমন ছাগল কাটলে আমরা দেখতে পাই না যে নাড়ি ভুঁড়ি রয়েছে, সেই নাড়ি ভুঁড়িগুলো আমাদের রয়েছে এই ডাইজেস্টিভ সিস্টেমে, সেই নাড়ি ভুঁড়িগুলো এইগুলো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শেপ সাইজ চেঞ্জ করেছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে অ্যালিমেন্টারি কানাল মানে মুখবিবর দিয়ে শুরু হলো আর পায়ুছিদ্র দিয়ে শেষ হলো, গোটাটা একটা নালীপথ মাত্র। বিভিন্ন জায়গায় প্রয়োজনের স্বার্থে বিভিন্ন রকমের শেপ সাইজ করেছে। ওকে, আমরা সেই পরিপাক নালী নিয়ে শুরু করব, পরে আসছি গ্ল্যান্ড। গোটা পরিপাক নালী শেষ করে আমরা গ্ল্যান্ডে আসবো, তখন যেন মাথায় থাকে যে আমি কোথায় শুরু করেছিলাম আর তারপরে কোথায় আসবো। পরিপাক নালী শুরু হচ্ছে মুখ গহ্বর দিয়ে, বাক্যাল ক্যাভিটি বা মুখ গহ্বর বলা হয়। তার আগে ভেস্টিবিউল বলতে হয়। দুটো ঠোঁট রয়েছে, দুটো ঠোঁটের মাঝে যে গ্যাপ সেটাকে ভেস্টিবিউল বলা হয়, মানে এই হাঁ অংশটা। এবং তারপরে মুখের মধ্যে আমরা পাচ্ছি মুখ গহ্বর। মুখ গহ্বর, মুখ আঁকতে পারবো না, আগেই স্যারেন্ডার করে নিচ্ছি, মুখ আঁকতে পারবো না। তো এটা যদি মুখ ধরি তাহলে এটা অবশ্যই মুখ গহ্বর, এবং উপরের এই দুটো অবশ্যই নাসা ছিদ্র। তাহলে বহির্নাসারন্ধ্র, এখানে এসে অন্তর্নাসারন্ধ্র, এটা মুখ গহ্বরে ঢোকার রাস্তা মানে ভেস্টিবিউল। এই মুখের মধ্যে রয়েছে বিভিন্ন অংশ, তার মধ্যে অবশ্যই জিভ রয়েছে, দাঁত রয়েছে, এগুলো রয়েছে। তো আমাদের জিভ দাঁতও একটু আলোচনা করতে হবে। প্রথমেই বলি, মুখ গহ্বরের উপরের দিকে অংশ, উপর দিকে জিভ ঠেকালে যে অংশটা পাবো সেটাকে তালু বলা হয়, প্যালেট ইংরেজিতে। প্রথম দিকে হার্ড প্যালেট, পিছন দিকে সফট প্যালেট। মানে জিভটা যদি উপরের অংশে ঠেকাই তাহলে হার্ড প্যালেট পাবো, গলার কাছে যদি উপর দিকে ঠেকাই তাহলে সফট প্যালেট পাবো। এই দুটো অংশকে প্যালেট বলা হয়। এবড়ো খেবড়ো অংশগুলো রয়েছে যেগুলোকে রুগী বলা হয়, পেশেন্ট না। রুগী মানে ইংরাজিতেও রুগী, উপরের এবড়ো খেবড়ো অংশগুলোকে বলা হয় রুগী। যাই হোক, এবং এই মুখগহ্বরের মধ্যে রয়েছে দাঁত।
তো আমাদের মুখ যেহেতু অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী নিয়ে আলোচনা করছি, তো সবই একটু একটু করে বলতে হবে, একটু একটু করে, বেশি না। সেটা হলো আমাদের যে দাঁত, সেই দাঁতের যদি একটি গঠন দেখি, তাহলে দাঁতটা হবে এরকম মোটামুটি, মানে দাঁতের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটা অ্যাকচুয়ালি যতটা দেখতে পাচ্ছি তার এখনও দুভাগ তলায় গাঁথা আছে। এটা যদি মাড়ির অংশ হয়, মানে এই পর্যন্ত যদি মাড়ি হয়, তাহলে এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, যাকে ক্রাউন বলা হয়। যে অংশটা মাড়ির সঙ্গে গাঁথা আছে সেটাকে নেক, মানে ঘাড় আর কি, নেক বলা হয়, এবং বাকি অংশটাকে রুট বলা হয়। এটাকে বলা হয় ক্রাউন, দাঁতের যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি। এর ভিতর অংশ রয়েছে বিভিন্ন রকম, তার মধ্যে এনামেল রয়েছে, দাঁতের ভেতরে আবরণী রয়েছে এনামেল, যেটা সবচেয়ে শক্ত অংশ দেহের ওপরে, যেটা সাদা অংশ আমরা সাদাভাবে দেখতে পাই, সেটাকে এনামেল বলা হয়। এবং এখানে ডেন্টিন বলে অংশ রয়েছে। যাই হোক, এগুলো আমাদের বেশি আলোচনা করলে হবে না। তো আমরা জেনে রাখলাম এটা দাঁতের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি তার দুভাগ এখনও তলায় গাঁথা আছে, যেটাকে রুট বলা হচ্ছে। মানে যা কিছু খেতে যাবো দাঁতটা নড়ে পড়ে যাবে এমন তো হবেই না, কারণ খুব শক্তভাবে হাড়ের মধ্যে গাঁথা আছে। ওকে, সেই জন্য একে থেকোডন্ট বলা হয়, গাঁথা থাকে বলে থেকোডন্ট বলা হয়। মানুষের দাঁতকে হেটারোডন্ট বলা হয়। বিভিন্ন রকমের শেপ সাইজ রয়েছে না, কোনোটা কোদালের মতো, কোনোটা কুড়ুলের মতো, কোনোটা টাকনার মতো, বিভিন্ন শেপ সাইজে, সেই জন্য মানে হেটারোডন্ট বলা হয়। আর ডাইফিডন্ট বলা হয়, এবার দুবার দাঁত বেরোয়, একবার দুধ দাঁত, তারপরে ম্যাচিউর টিথ বা পরিণত দাঁত, সেই জন্য ডাইফিডন্ট বলা হয়। ডাইফিডন্ট, হেটারোডন্ট, থেকোডন্ট, 3 রকমের দাঁতের টাইপ আমাদের এইগুলো রয়েছে। পাশাপাশি আমাদের যে দাঁত রয়েছে সেই দাঁতের ফর্মুলা পড়ে, যেটা আমাদের ক্লাস 9-এর জন্য লাগবে, ডেন্টাল ফর্মুলা। সেটা কীরকম জিনিস আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, অবশ্যই ক্লাস 9-এর মতো করে। তো সেটা হলো যে আমাদের দাঁত যদি দেখি, বললাম যে 2 রকমের দাঁত, একবার দুধ দাঁত, একবার পরে পরিণত দাঁত। তো পরিণত দাঁতের দন্ত সংকেত পরীক্ষায় আসে। দন্ত সংকেত মানে কত রকমের দাঁত আছে আর কটা আছে। সেটা হলে প্রথমেই আমরা যদি নাক বরাবর যেতে পারি, দাঁতটা বার করে যদি নাক বরাবর যেতে পারি, তাহলে আমাদের এখানে প্রথমেই কোদাল সাইজের 2টো করে দাঁত পাওয়া যাবে, মানে উপরে 4টে আবার নিচে 4টে, আমরা একটা সাইড আঁকবো। একে বলা হয় ইনসাইজার। আমরা ফর্মুলা লিখবো কেমন, এরকম I2/2, I2/2 মানে দুটো, আর তুমি দুটো বলতে পারো, অসুবিধা নেই। ইনসাইজার যে দাঁতগুলোকে ছেদক দাঁত বলা হয়, কাটার জন্য, কোনো কিছু কাটা, যে কোনো কিছু কাটার জন্য আমরা এই সামনের 4টে দাঁত আর এই নিচের 4টে দাঁত, 8টা দাঁতকে আমরা ব্যবহার করি কোনো কিছু কাটার জন্য। সেটা সুতোর কাটা হোক বা যে কোনো কিছু কাটা, খাবার খাওয়ার সময় যে কোনো কিছু কাটার জন্য আমরা এই দাঁতগুলো ব্যবহার করি। ইনসাইজার 2/2। এরপরে একটা সরু এরকম তীক্ষ্ণ সোচালো দাঁত আছে, যাকে ক্যানাইন বলা হয়, 1/1, মানে এদিকেও একটা এদিকেও একটা। যত বেশি মাংসাশী প্রাণী তার এই দাঁতটি তত তীক্ষ্ণ। বাঘ, সিংহ দেখবে তাহলে বুঝতে পারবে তাদের দাঁতগুলো এরকম তীক্ষ্ণ, কারণ এই দাঁতটা মাংস ছেঁড়ার জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু ছেঁড়ার জন্য। এখন ছেঁড়া বলতে ম্যাক্সিমাম মাংস ছেঁড়ার কথাই আসে। আমরা মাংস রান্না করে খাই, সেই জন্য আমাদের এরকম করে ছেঁড়ার দরকার হয় না, আমরা নর্মালি ছিঁড়ে চেবাতে পারি। যারা কাঁচা মাংস খায় তাদের এই দাঁতটা তত তীক্ষ্ণ। আমরা ভ্যাম্পায়ারের কথা শুনেছি, ভ্যাম্পায়ার, রক্তচোষক, তাদের এই দাঁতগুলো বসিয়ে দেয়, আমরা জানি এগুলো টুকটাক। তো C1/1 মানে ক্যানাইন 1/1। এরপরে আসবে প্রিমোলার বলা হয়, মানে এটা ক্যানাইন হলো, এটাকে PM মানে প্রিমোলার, তাহলে PM লেখা হয় প্রিমোলার 2/2, মানে দুটো, আবার এদিকে দুটো, মানে এখানে দুটো, এখানে দুটো, একটা সাইডে দেখানো হচ্ছে শুধুমাত্র 2/2 প্রিমোলার। এবং তারপরে আসে মোলার 3/3, মানে এরপরে আরও 3টে দাঁত কয়েসের 3/3, মানে মোলার, টোটাল হলো 8টা, টোটাল 32টা দাঁত আছে। দুটো পাটি বলি, 16টা করে, তাহলে 4 রকমের দাঁত রয়েছে, সেই জন্য তো হেটারোডন্ট বলা হচ্ছে। ওকে, তার মধ্যে এই যে শেষ মোলারটা রয়েছে, থার্ড মোলার বলা হয়, এই শেষ মোলারটা কোনো কাজের না, এগুলো নিষ্ক্রিয়, আমরা নিষ্ক্রিয় অঙ্গে পড়ি এই মোলারের কথা। এই মোলারটা কয়েসের দাঁত, এগুলো সবই কয়েসের দাঁত, কিন্তু এই মোলারটা কোনো কাজের না, কোনো কিছু সাহায্য করে না। সেদিন উঠে যদি পালিয়েও যায় তাহলে ওকে আর রিপ্লেস করার দরকার হয় না, পালিয়ে গেলে যাক, কোনো কাজে লাগে না। হ্যাঁ, পাশের দাঁতটা নড়ে যাবে কিনা সেটা নিয়ে একটা চাপ আছে, কিন্তু ও নিজে কোনো কাজ করে না। ওকে, এই হলো আমাদের দাঁত সংক্রান্ত আলোচনা। এরপর জিভ।
মানে খুব তাড়াই আছি আর কি, ভিডিও তো সংক্ষিপ্তই করতে হবে, খুব বেশি বাড়ালা হবে না। এরপর আসছে জিভের কথা। তো আমরা জিভের কথা যদি বলি, মা কালীর একটা জিভ আমরা আংলাম। তো জিভের মধ্যে 7 কোরক বা টেস্ট বার্ড থাকে, আমরা শুনেছি 7 কোরক বা টেস্ট বার্ড। এই টেস্ট বার্ডগুলো অ্যাকচুয়ালি দেখতে উঁচু উঁচু লাগলেও এরকম হবে যে এরকম গর্ত, তার পাশে উঁচু, মানে একটা গর্ত, ওই যে প্যান্ডেলের বাঁশ পোতার জন্য ধরো গর্ত করা হয়েছে, এবার গর্ত করার পর মাটিগুলো তো গর্তের পাশেই রাখা হয়, তাহলে আমরা দূর থেকে দেখলে কী মনে হবে উঁচু জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি খাল আছে, সেই গর্তের মাটিগুলো কি পাশে রাখা হয়েছে, তো সেই রকম আর কি। এবার এই টেস্ট বার্ডগুলো থেকে বেরিয়ে গেছে বা এসে পৌঁছেছে বিভিন্ন রকমের নিউরন, মানে নার্ভ আর কি, নিউরন, স্নায়ুকোষ। এই গর্তের মধ্যে খাবারের টুকরোগুলো লিকুইড আকারে, তরল আকারে যখন পড়ে, তখন এখান থেকে টেস্ট নিয়ে চলে যায় মাথায়, দিয়ে বলে দেয় যে কী টেস্ট আছে। মানে আমরা যখন খাবার খাই সেটা লাল রসের সঙ্গে ভিজিয়ে তরল করতে হয়, তরল হয়, এই গর্তের মধ্যে যখন পড়ে, মানে টেস্ট বার্ডগুলোর মধ্যে যখন পড়ে, তখন আমরা এখান থেকে নিউরনগুলো সেই টেস্টটাকে নিয়ে চলে যায় মাথায়, আমরা মাথাতে বুঝতে পারি অ্যাকচুয়ালি কী টেস্ট গ্রহণ করছি। তো এই হলো বিষয়বস্তু। মানে আমরা যে কোনো খাবার খাই সেটা চিবিয়ে আলটিমেট তরল না করলেও মোটামুটি একটু লিকুইড আকারে আনতে হয়, নাহলে টেস্টটা পাবো না। সামনের অংশে, জিভের সামনের অংশে মিষ্টি স্বাদ গৃহীত হয়, পিছনের অংশে তেঁতো, দু সাইডে টক, মাঝখানে নোনতা। টক নোনতাটা মোটামুটি মাঝে আর সাইডে মিলিয়ে তাহলে হলো মিষ্টি, মানে সুইট হলো, এখানে তেঁতোর জন্য হলো পিছন দিকে, আর দুপাশে মাঝখানে মিলিয়ে টক এবং নোনতা। এই হলো স্বাদ। ঝাল কোনো স্বাদ নয়, ঝাল কোনো টেস্টি না। ঝাল ব্যাপারটা কি? ঝাল ব্যাপারটা হলো এমন কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো এই গর্তের মধ্যে পড়লে, মানে টেস্ট বার্ডগুলোর মধ্যে পড়লে টেস্ট বার্ডগুলো অতিরিক্ত উত্তেজিত হয়। সেই কেমিক্যালগুলো এই টেস্ট বার্ডগুলোকে, মানে নিউরনগুলোকে অতিরিক্ত উত্তেজিত করে, আর অতিরিক্ত উত্তেজিত হলেই তাকে ঝাল বলে আমরা, আমাদের মাথা তাকে ঝাল বলে ধরে। যেমন লঙ্কায় রয়েছে, লবঙ্গয় রয়েছে, এই যে জায়গাগুলো থেকে আমরা ঝাল পাই, সেই জায়গাগুলোর কারণ এগুলোই। তাতে এমন কিছু কেমিক্যাল রয়েছে যাতে টেস্ট বার্ডগুলো তাদের সামনে হতে পারে, মাঝে হতে পারে, পিছনে হতে পারে, যেখানে ইচ্ছা হতে পারে, উত্তেজিত হয় এবং সেখানে আমরা ঝাল বলে গৃহীত হয়। আর এই ঝালটাকে বার করতে গেলে কী করতে হয়? কুকুরের মতো জিভটা বার করে রাখতে হয়, অথবা কুলকুচি করতে হয়, যাতে এই কেমিক্যালগুলো বাইরে ওয়াশ আউট হয়ে যায়, বেরিয়ে পালিয়ে যায়। সেই জন্য আমরা জিভটা বার করে রাখি, কুকুরের মতো লালাকরণ হয়, আলটিমেট ধুয়ে যায়, অথবা কুলকুচি করি, জল খাই। মিষ্টি খেলে ঝাল যাবে না, তার কারণ তার ফিজিওলজি তো এটা নয়। এখান থেকে যে কেমিক্যালগুলো আছে সেগুলোকে ওয়াশ আউট করতে হবে, বাইরে বার করতে হবে। তো এই হলো জিভের ব্যাপার। তা জিভের কোন অংশে কোন স্বাদ গৃহীত হয় অবশ্যই আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। আরও অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, কারণ সংক্ষিপ্ত সময়। এরপর আমরা মুখবিবরকে শেষ করলাম। এরপর আসছে গলবিল। গলবিল হলো সেই কমন জায়গা যেখানে নাসা গহ্বর এবং মুখ গহ্বর দুটো এসে মিশেছে, সেই কমন জায়গাটার নাম হলো গলবিল। হ্যাঁ, তো 3টে অংশ থাকে, নাসা গহ্বর, মানে অ্যাকচুয়ালি নাসা গলবিল, মানে ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস, এরকম 3টে কথা থাকে, দরকার নেই। আমরা শুধু জেনে রাখলাম নাসা গহ্বর আর মুখ গহ্বর, যেখানে কমন জায়গাটা হলো অ্যাকচুয়ালি গলবিল। আমরা আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভিডিওতে, যখন আমরা শ্বাসতন্ত্র পড়াচ্ছিলাম। এরপর বিষয়বস্তু হলো যে আমাদের যে পরিপাক নালী, সেই নালীটা কন্টিনিউ হচ্ছে এই পথে, কারণ এই পথ যেটা রয়েছে সেটা হলো আমাদের, মানে আমাদের শ্বাসতন্ত্রের জন্য রয়েছে, হ্যাঁ, শ্বাসনালী। আমাদের দরকার এখন এই অংশটা, যাকে আমরা গ্রাসনালী বলে পড়ছি, মানে এই অংশটা গ্রাসনালী। তাহলে মুখবিবর, তারপরে গলবিল, তারপরে চলে এলাম গ্রাসনালী। গ্রাসনালী ওপেন হচ্ছে যে ছিদ্রের নাম গ্যালেট, আমরা আগে বলেছিলাম, এটা গ্লটিস আর এটা গ্যালেট। যাই হোক, শ্বাসনালী সবচেয়ে পেশিবহুল অংশ আমাদের দেহের, এবং যেখানে পেরিস্টলসিস বলে একটি মুভমেন্ট হয়। পেরিস্টলসিস সেটা আবার কি? সেটা হলো খাবারের টুকরোটা এখানে হলো, মাংসপেশিটা এরকম করে একটা নির্দিষ্ট মুভমেন্ট করলো, সেই জন্য খাবারের পিণ্ডটা এখানে এলো, তারপরটা এখানে এলো, তারপরটা এখানে এলো। আমরা যখন খাবারটা খাই, গেলা অবধি আমাদের কন্ট্রোলে আছে, গিলে নেওয়ার পর খাবারটা কীভাবে যাবে সেটা নিশ্চয়ই আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, অটোমেটিক যেতে হবে। তার মানে একটা মুভমেন্ট চলছে, একটা মুভমেন্ট, যেখানে এই অংশে খাবারটা এখানে যখন টিপে দিল, তখন এখানে এলো, আবার চিপে দিল, আবার এখানে এলো, আবার চিপে দিল, আবার এখানে এলো। এই মুভমেন্টটার নাম হলো পেরিস্টলসিস। যখন বমি হয় তখন হয় উল্টো দিকে, যার নাম অ্যান্টি পেরিস্টলসিস। পেরিস্টলসিস, অ্যান্টি পেরিস্টলসিস। হ্যাঁ, নর্মালি আমাদের পড়ার বিষয় হলো পেরিস্টলসিস। তাহলে পেরিস্টলসিস মুভমেন্টের সাহায্যে খাবারটা গ্রাসনালী হয়ে
চলে আসছে পাকস্থলীর পথে, এসে ঢুকবে পাকস্থলীতে। গ্রাসনালী পরবর্তী অংশের নাম পাকস্থলী। আমরা মোটামুটি একটা পাকস্থলীকে এঁকেছি যেটা যে আকৃতির মতো দেখতে, যে এসে। হ্যাঁ, তো এখানে গ্রাসনালী এসে শেষ হচ্ছে। যে গ্রাসনালীটা আমরা বলছিলাম পেরিস্টালসিস মুভমেন্টের কথা, সেই গ্রাসনালী এখানে এসে শেষ হচ্ছে। এই অংশটি পাকস্থলী। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে ডায়াফ্রাম, যে ডায়াফ্রামে আমরা কথা বলি না, যেটা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে, সেই ডায়াফ্রামের নিচে আছে পাকস্থলী। কারণ বক্ষ গহ্বরের মধ্যে দুটো অর্গান আছে আমরা বলেছিলাম, হার্ট এবং লাংস, তার নিচে আছে, মানে ডায়াফ্রামের নিচে আছে এই পাকস্থলী। এই অংশটাকে কার্ডিয়াক পার্ট বলা হয়, কার্ডিয়াক অংশ। কার্ডিয়াক মানে হলো হার্ট, হার্টের কাছাকাছি তাকে বলে, মানে এর উপর দিকের অংশে হার্ট আছে, সেই জন্য হার্টের কাছাকাছি অংশের নাম হলো কার্ডিয়াক পার্ট। এই অংশের নাম হলো ফান্ডাস, উঁচু অংশ মানে ফান্ডাস। এই অংশটার নাম হলো বডি, আর এই অংশটার নাম হলো পাইলোরিক পার্ট। নামগুলো মনে রাখতে গেলে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। হুড়ুর করে বলে গেলে যে মনে থাকবে এমন না, আমরা তো বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি, পরে বইটাকে অবশ্যই একটু ফলো করতে হবে। লেখার মতো অত টাইম কিন্তু ভিডিওতে পাবো না। তাহলে কার্ডিয়াক পার্ট, ফান্ডাস, বডি, পাইলোরিক। এখানে একটা স্পিংটার আছে, এখানে একটা স্পিংটার আছে। তারা কি করে, খাবারটা এই পথে আসবে না যাবে সেটাকে রেগুলেট করে, আর এখানেও একই কাজ, খাবারটা আসা যাওয়াটা রেগুলেট করে। অবশ্যই অ্যারোগুলো যেদিকে দিয়েছি সেগুলোই মেন ব্যাপার, বমি না হলে উল্টো দিকে যাওয়ার কোনো গল্প নাই। অ্যারো যেদিকে দেওয়া আছে সেদিকেই ব্যাপার। পাকস্থলী হলো সেই চেম্বার যাকে আমরা নর্মালি পেট বলে চিনি। পেট মানে পেট ভরেছে, ভরেনি, মানে এই পাকস্থলীটা ভরেছে না ভরেনি। আমরা যে পেট ভরা খাচ্ছি, খেতে খেতে বলছি না পেট ভরে গেছে আর খাবো না, মানে যেটা ভরে গেছে সেটা হলো পাকস্থলী। মানে আমরা খাওয়ার পর সেটা এসে আলটিমেটলি থলিটার মধ্যে পড়ে, এবং এই থলিটার মধ্যে পড়ার পর অবশ্যই হজম আগেও হয়েছে, এখনও এই পরিপাক নালীতেও হজম হবে। মুখের মধ্যে যখন আমরা চিবিয়েছি তখনও কিছু জিনিসের হজম হয়েছে, কী হজম হয়েছে সেটা পরে আলোচনা হবে। এই পাকস্থলীর মধ্যেও কিন্তু হজম হয়, এবং পাকস্থলীর এই গাগুলোতে, মানে যে দেওয়ালগুলো ভিতরের দিকে দেওয়াল, সেই দেওয়ালগুলোতে সব মিউকাস লাগানো থাকে। মিউকাস মানে ওই সর্দি হলে যেটা বেরোয় আমাদের, ওটাকে মিউকাস বলা হয়। সেই ধরনের মিউকাস কিন্তু ভেতর দিকে দেওয়ালে লাগানো আছে। তার কারণ এর মধ্যে পাকস্থলী রস, মানে পাচক রসের সঙ্গে বেরোয় HCl, তার হাত থেকে পাকস্থলীর দেওয়ালগুলোকে বাঁচাবার জন্য মিউকাসটা লাগানো আছে, যাতে ডাইরেক্টলি সেলের মধ্যে মিউকাসটা, মানে HClটা না লাগে, অ্যাসিড তো পুড়ে যাবে। সেই জন্য আমরা যারা রেগুলার খাবার খায় না, অনেক টাইম গ্যাপে খাবার খায়, তাদের মধ্যে আলসার হওয়ার সম্ভাবনা থাকে। আলসার মানে এটা যে এই মিউকাসটা সরে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এবং HCl ডাইরেক্ট সেলের সঙ্গে অ্যাটাচ আসছে, মানে পুড়ছে। হ্যাঁ, আর তখন পেটটা জ্বালা করছে। প্রথম দিকে সকালবেলায় উঠে পেটটা জ্বালা শুরু হয়, তারপরে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পর সেটা ঘা হয়ে যায়, আর যে আলসার বলি আমরা, সেই আলসার সারিয়ে তোলা খুব মুশকিল হয়। ওকে, আরেকটি জিনিস এখানে শোনার, সেটা হলো এই চারিপাশে গায়ে সেল আছে। অবশ্যই এটা থলি, তো আমরা আগেই বলছিলাম যে ইট দিয়ে ঘেরা একটা নালীপথ, সেই নালীপথ এখানে শেপটা চেঞ্জ করেছে, কিন্তু সেই নালীপথই তো। তাহলে সেই নালীপথটা ঘেরা রয়েছে সেল দিয়ে, সেখানে বিভিন্ন ধরনের সেল আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সেলগুলো থেকে যে জুস বেরোয় তার নামই অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস মানে গ্যাস্ট্রিক মানেই হলো পাকস্থলী, মানে পাকস্থলী নিঃসৃত রস, পাক রস যাকে আমরা বলি, পাক রস। পাচক রস বলবো না, পাচক রস মানে সবাই যারা পাচনে সাহায্য করে, এখানে শুধু বলবো পাক রস। পাকস্থলী নিঃসৃত রস মানে পাক রস। তাহলে এখান থেকে পাক রস করতে হয়। আমার আগে একটু বলে নেওয়া উচিত ছিল, মুখগহ্বর থেকে লালারস সিক্রেশন হয়। আমরা বিভিন্ন গ্ল্যান্ডগুলো নিয়ে আলোচনা করব, তখন তো অবশ্যই বলবো, ঠিক আছে। আমরা শুধু নালীপথ নিয়ে আলোচনা করছি, সেগুলো বেশি ডিসকাস করছি না। তাহলে পাকস্থলী নিজেও কিন্তু একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, আমরা অবশ্যই আলোচনার মধ্যে থাকবো। আরেকটি জিনিস, এই HCl এখানে বেরোয়, তার কারণ পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য এর পিএইচ থাকে 1.5 পর্যন্ত, 0.9 থেকে 1.5। পিএইচ আমরা জানি 7 হলো মানে অ্যাকচুয়ালি নিউট্রাল, 7-এর নিচে অ্যাসিড, 7-এর উপরে বেসিক বা ক্ষার। তাহলে 0.9 থেকে 1.5 মানে তীব্র অ্যাসিড, ঠিক আছে। তীব্র অ্যাসিড কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন কাজ করে HCl, সেই নিয়ে আমরা পরবর্তী সময়ে অবশ্যই আলোচনা করব। এরপর যে নালীপথের অংশ, তো পাকস্থলী পরবর্তী অংশ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে পাকস্থলী পরবর্তী অংশের নাম স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের 3টে অংশ। প্রথম এই যে সি এর মতো প্রথম অংশটা রয়েছে, সেটাকে আমরা ডিওডিনাম বলি। তার পরবর্তী অংশের নাম জেজুনাম,
এবং তার পরবর্তী অংশের নাম ইলিয়াম। আমরা পরে আলোচনা করছি, প্রথমে ডিওডিনাম নিয়ে একটু আলোচনা করে নেব। তার আগে বলি, এখানটা বলেছিলাম যে পাকস্থলীর একটি মানে পাকস্থলীর এই যে পার্ট, এই পার্টের নাম হলো পাইলোরিক পার্ট, এবং এই পার্টের মধ্যে রয়েছে পাইলোরিক স্ফিংক্টার, যে স্ফিংক্টার পাকস্থলী থেকে পরবর্তী খাদ্যবস্তুটাকে ক্ষুদ্রান্ত্রে ডিওডিনামে আসতে সাহায্য করে। পাকস্থলীর পিএইচ লেভেল ছিল 0.9 থেকে 1.5, মানে তীব্র অ্যাসিডিক, আর সেখান থেকে ডিওডিনামে এসে পিএইচ হয়ে যাবে প্রায় 8-এর কাছাকাছি, প্রায় 8-এর কাছাকাছি, 8.6, 8.2 এরকম মোটামুটি পিএইচ লেভেল হয়ে যাবে। তার মানে একদম অ্যাসিড থেকে ক্ষারে চলে যাবে, কারণ এখানে যে সমস্ত উৎসেচকরা কাজ করে তারা এই পরিবেশেই কাজ করতে পারে। এখন বিষয় হলো যে এই যে ডিওডিনামের মতো, এই যে সি এর মতো অংশটা যেটাকে আমরা ডিওডিনাম বলছি, এখানে একটি নালি এসে মিশেছে। এটা অবশ্যই পরিপাক নালি না, বুঝতেই পারছো। পরিপাক নালি বলতে খাবারটা কখনোই ওই পথে যায় না, খাবারটা ডাইরেক্টলি যেমন নালীপথে যাচ্ছে, তার সঙ্গে এসে মিশেছে একটি নালীপথ। তো কি এই নালীপথ? সেটা হলো এই যে এখানে এই যে সি এর মতো অংশ, তার খাঁজে পাতার মতো একটি অংশ আছে, যাকে প্যানক্রিয়াস বলা হয়, পাতার মতো দেখতে, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এবং এই উপর দিকে যে নালীটা এসছে এর উপরের আছে লিভার, আমরা পরে আলোচনা করব। লিভার, এখানে এই যে লিভার থেকে যে নালীটা আসছে তাকে বলা হয় হেপাটিক ডাক্ট। হেপাটিক ডাক্ট, হেপাটিক কথাটির অর্থ হলো লিভার, হেপাটিক ডাক্ট মানে লিভার থেকে যে নালীটা আসছে তাকে বলে হেপাটিক ডাক্ট। এবং এখান থেকে যে নালীটা বেরোচ্ছে তার নাম প্যানক্রিয়েটিক ডাক্ট, প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে। এবার এই যে কমন নালীটা যার নাম হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, সেই হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট এসে মিশছে ডিওডিনাম অংশে, ক্ষুদ্রান্ত্রের ডিওডিনাম অংশে। বিষয়টা কি? বিষয়টা হলো প্যানক্রিয়াস থেকে মানে অগ্নাশয় থেকে বেরিয়ে আসছে অগ্নাশয় রস, এবং লিভার থেকে বেরিয়ে আসছে বাইল বা পিত্তরস। তার মানে দুটো রস এখানে এসে উদ্ভুক্ত হচ্ছে যারা পরিপাকে সাহায্য করবে। ওই রসগুলোর মধ্যে কি আছে? উৎসেচক আছে, বিভিন্ন ধরনের উৎসেচক এবং অন্যান্য পদার্থ রয়েছে যারা পরিপাকে সাহায্য করবে। এখন এই দুটো রসেরই পিএইচ লেভেল মোটামুটি এই জায়গায় রয়েছে, সেই জন্য এদের জন্য, এই দুজনার জন্য এখানে পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায়। আশা করি বোঝা গেল। ক্ষুদ্রান্ত্র পরিপাকের জন্য একটি অন্যতম জায়গা, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সব ধরনের খাদ্যবস্তুর পরিপাক এখানে সম্পন্ন হয়। ওকে, আমরা সেই নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আমরা বলতে চাইলাম যে ডিওডিনাম অংশে রয়েছে খুব গুরুত্বপূর্ণ অংশ, তার কারণ এখানে অগ্নাশয় রস এবং পিত্তরস দুটো রস এসে এখানে মেশে, সেই জন্য ওই রসের মধ্যে যে সমস্ত উৎসেচক আছে, পরিপাককারী উৎসেচক, তারা পরিপাক করে। পাশাপাশি খাদ্যবস্তুর যে অংশ এখানে আসছে তার পিএইচ লেভেলকে চেঞ্জ করতে সাহায্য করে, যাতে এখানকার উৎসেচকগুলো কাজ করতে পারে। এর পরবর্তী যে জেজুনাম অংশ রয়েছে, জেজুনাম অ্যাকচুয়ালি কোনো নালীপথে সে মেশে নাই ঠিকই, কিন্তু আমাদের এই যে ক্ষুদ্রান্ত্রের যে দেওয়াল, ক্ষুদ্রান্ত্রের গায়ে যে সমস্ত সেল আছে, সেই সমস্ত সেল থেকে কিন্তু আন্ত্রিক রস বা ইন্টেস্টিনাল জুস সিক্রেশন হয়, আন্ত্রিক রস। তার মানে আমরা যদি এই ক্ষুদ্রান্ত্রের অংশ নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো প্রথমত এই ক্ষুদ্রান্ত্রের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 মিটার অবধি। গোটা পরিপাক নালীর দৈর্ঘ্য যদি মোটামুটি 9 থেকে 11 মিটার হয়, তার মধ্যে শুধুমাত্র ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য রয়েছে 6 থেকে 7 মিটার। এই 6 থেকে 7 মিটারের আবার মেজরিটি হলো ইলিয়াম, যাকে এখনও পর্যন্ত আমরা এঁকে শেষ করতে পারিনি, মানে এটা অনেকটা বড়। আমরা ছাগলের ক্ষেত্রে যে সরু ভুঁড়ি আর মোটা ভুঁড়ি দেখি, সেই সরু ভুঁড়ি মানুষের ক্ষেত্রেও চলছে, সেই সরু ভুঁড়ির অংশ। আর যেটা সবচেয়ে বেশি এরকম পেঁচিয়ে থাকে, সেই সরু পেঁচিয়ে থাকা যে নাড়ি ভুঁড়ি, সেই অংশ হচ্ছে ইলিয়াম বা জেজুনাম, ইলিয়াম সব মিলে। ইলিয়ামের দৈর্ঘ্যটা বেশি বলে আমরা বলছি ইলিয়াম। এবার এর যদি একটু সেকশনাল ভিউ করে দেখি, কেটে দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে এরকম দেখতে পাবো যে ওদের যে নালীপথটা, সেই নালীপথে এরকম আঙুলের মতো প্রবর্ধক রয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ভিলাই, মানে ভিতরের যে নালীপথ, এটা অ্যাকচুয়ালি নালীপথটা। এখান থেকে এটা যদি আমরা বলি তাহলে এই অংশ জুড়ে, এখান থেকে এই পর্যন্ত এটা হলো নালীপথটা।
এটা হলো এই ভিতরের নালীপথ যার মধ্যে দিয়ে খাবারটা যাচ্ছে। কিন্তু নালীপথের যে দেওয়াল, সেই দেওয়াল কিন্তু একদম প্লেন না, ভেতরের দিকে এরকম আঙুলের মতো প্রবর্ধক বারবার এরকম তৈরি হয়েছে, এরকম ভিতর দিকে মানে বাইরে দিকে মানে ভিতরের অংশে খাঁজ হয়ে হয়ে তৈরি হয়েছে, যেগুলোর নাম হলো ভিলাই। ভিলি বা ভিলাইয়ের কথা আমরা হয়তো শুনেছি এর আগে, বা নাও শুনতে পারি ক্লাস 9 যেহেতু, তাহলে এই অংশগুলোর নাম হলো ভিলাই। কারণ কি? কারণ হলো এই ক্ষুদ্রান্ত্র হলো শোষণের অন্যতম প্রধান জায়গা বা প্রধান জায়গা হিসাবেই বলতে পারি। ম্যাক্সিমাম খাদ্যবস্তুর ম্যাক্সিমাম অংশটা এখানেই শোষিত হয়। তাহলে এখানে যেটা করেছে সেটা হলো উপরিতল বৃদ্ধি করেছে। উপরিতল বৃদ্ধি করা মানে সেটা হলো যদি নালীপথটা এরকম হতো তাহলে এখান থেকে শোষিত হতো, নালীপথ জুড়ে এখান থেকে শোষিত হতো। আর সেই নালীপথটা কি এরকম করেছে, তাহলে সুবিধা কি হয়েছে? সারফেস এরিয়া, উপরিতল বৃদ্ধি করেছে। কারণ এই অংশ থেকে এই অংশের যে দৈর্ঘ্য, এটাকে সোজা করে নিলে এর দৈর্ঘ্য প্রায় এতটা চলে আসবে, তাহলে বেশি অংশ পাচ্ছে, তাহলে বেশি অংশ জুড়ে শোষণ হবে। কারণ শোষণ করার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না, মানে কোনো খাদ্যবস্তু দাঁড়িয়ে থাকবে না, ও কন্টিনিউ চলতেই থাকবে, এই পথ দিয়ে চলতেই থাকবে, তার মধ্যে শোষণ করে নিতে হবে, এখন যদি পুরো প্লেন এরকম হতো তাহলে শোষণের জায়গাটা কম পেত। তার মানে এই ছোট্ট 6-7 মিটারের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি যদি দৈর্ঘ্য হিসাবে ভাবি প্রচুর বড়। তার কারণ এখানে কয়েক লক্ষ ভিলাই রয়েছে। একটু ভাবতে হবে, এটাকে গোল ভাবতে হবে, নাড়িভুঁড়ি তো আমরা দেখেছি মোটামুটি গোল ভাবতে হবে, আর ভিতরের দিকে ভাবতে হবে এরকম আঙুলের মতো একটা নাড়িভুঁড়ির এরকমই হয়তো লেন্থ মানে চওড়া হবে, আর সেখানে তো আর আঙুলের মতো বলতে পারি না, মানে সেই তুলনায় ভিতরের দিকে প্রজেকশন তৈরি হয়েছে যেগুলো দিয়ে শোষণ হয়। এই ভিলাইগুলো যদি একটু ডিটেলসে দেখি দেখব এর ভিলাইয়ের মাঝে রয়েছে লসিকাবাহ। কালারটা অন্য করলে ভালো হতো, কালারটা একটু আমরা অন্যই করে দিই। এটা লসিকাবাহ রয়েছে এবং এই লসিকাবাহের চারিদিকে রয়েছে রক্তবাহ। কি করে এরা দুজনাই কি আলটিমেট এক জায়গাতে মিশে গেছে। কি হয়? এখান থেকে খাদ্যবস্তু শোষণ করে। কেন দুরকম? তার কারণ রক্ত কার্বোহাইড্রেট প্রোটিন অ্যাবজর্ব করতে পারলেও ফ্যাট অ্যাবজর্ব করতে পারে না, আর সেটা করতে পারে ল্যাকটিয়ালস মানে লসিকাবাহ। এই ভিতরের অংশটাকে ল্যাকটিয়ালস বলা হয়। তার মানে আলটিমেট এই ল্যাকটিয়ালসগুলো কি করে? বিভিন্ন খাদ্যবস্তু মানে কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন এবং ফ্যাট বা লিপিড এগুলোকে শোষণ করতে সাহায্য করে, যেগুলোকে অলরেডি আমরা পরিপাক করেছি। তার মানে ক্ষুদ্রান্ত্র হলো পরিপাকের শেষ জায়গা, ক্ষুদ্রান্ত্র মানে ইলিয়াম পর্যন্ত পরিপাকের শেষ জায়গা, আর সবচেয়ে বেশি শোষণ হয় ইলিয়ামে। তার মানে এটা একটা নালীপথ, যদি এখান থেকে খাবারটা না তুলে নেওয়া হয় তাহলে আলটিমেট পায়ুছিদ্র দিয়ে বেরিয়েই পালাবে। তাহলে এখন কাজ হলো যে খাদ্যবস্তুর পরিপাক হয়েছে সেটাকে এখান থেকে তুলে নেওয়া, আর তুলে নেওয়া মানে আলটিমেট রক্তের মধ্যে ফেলে দেওয়া, আর যার মানে হলো বডিতে প্রবেশ করা। এতক্ষণ পর্যন্ত তাহলে বডিতে ছিল না, অ্যাকচুয়ালি বলতে গেলে বডিতে ছিল না। তার কারণ মুখ যেমন একটি ওপেনিং রয়েছে, তাহলে মুখছিদ্র এবং পায়ুছিদ্র টোটালটা মিলিয়ে একটি নালীপথ। কোনো খাদ্যবস্তু যদি আমরা গ্রহণ করি খাদ্য হিসাবে, সেটা যদি পরিপাক শোষণ কিছুই না হয় তাহলে সেটা বেরিয়ে যাবে আবার পায়ুছিদ্রের মাধ্যমে। তার মানে এটা হলো যে এখান থেকে তুলে নেওয়া মানে অ্যাকচুয়ালি বডিতে প্রবেশ করা। তার কারণ এখান থেকে যেমন দেখালাম এখানে রক্তবাহ লসিকাবাহ তারা সবাই অ্যাবজর্ব করছে, শোষণ করার পর আলটিমেট ব্লাডে মিশে যাচ্ছে, আর এখান থেকে যত ব্লাড ভেসেল বা রক্তবাহ বেরোচ্ছে, যত গায়ে যত রক্তবাহ বেরোচ্ছে, তারা সবাই এক জায়গায় করে আলটিমেট গিয়ে পৌঁছাচ্ছে লিভারে। এই নালীপথে না, রক্তবাহ গিয়ে পৌঁছাচ্ছে লিভারে। কারণ লিভার প্রথম মেনটেন করে, গোটা বিষয়বস্তুটাকে মেনটেন করে। বিষয়বস্তু মানে আমরা যে কোনো খাবার যখন খেলাম সেই খাবারের অংশগুলোই কিন্তু রক্তে দেখাবে না, তাহলে ভাত খাওয়ার কিছুক্ষণের পরই সুগার হয়ে যাবে। আবার যখন 10 ঘন্টা ভাত খায়নি তাহলে তোমার সুগার ফল করে যাবে, এরকম হয় না? তাহলে রক্তে আমরা কিন্তু যে উপাদানটা যেমন থাকা উচিত সেটা তেমনই পাই। তার কারণ এখান থেকে যা শোষণ করছে সব নিয়ে গিয়ে লিভারে ঢেলে দিচ্ছে, লিভার ম্যানেজার, ও ম্যানেজ করছে। যদি কিছু বেশি হয় তাহলে জমিয়ে দিচ্ছে, যদি কম হয় তাহলে ভেঙে আবার তৈরি করে দিচ্ছে, দিয়ে আলটিমেট বিষয়বস্তুটা রক্তের মধ্যে যা যা উপাদান থাকা উচিত নর্মাল সেটা করে দিচ্ছে।
তার মানে যত রকমের খাদ্যবস্তু যা 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 যে কোনো কিছু শোষণ হবে, এখান থেকে হোক যেখান থেকে হোক যা শোষণ হবে, তো প্রথম গিয়ে আগে যাবে লিভারে। কারণ লিভার ব্যাপারটাকে মেনটেন করে। লিভার হলো আমাদের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। আমরা আসছি একটু পরে, আমরা নালীপথটাকে শেষ করে নিই। তো এই হলো বিষয়বস্তু, মানে এখান থেকে শোষণ হয়। তাহলে ভিলাই বা ভিলি কি যদি বলি, তাহলে এই ক্ষুদ্রান্ত্রের যে ভিতরে যে আঙুলের মতো, মানে ভিতর দিকে আঙুলের মতো যে প্রবর্ধক রয়েছে, সেগুলোকে ভিলি বা ভিলাই বলে, যেগুলো অ্যাবজর্পশন বা শোষণে সাহায্য করে। এর পরবর্তী অংশ, মানে ক্ষুদ্রান্ত্রের পরবর্তী অংশ যদি দেখি, তাহলে তার নাম অবশ্যই বৃহদন্ত্র। আমরা ক্ষুদ্রান্ত্রের শেষ অংশটা এঁকেছি, মানে ইলিয়ামের শেষ পোর্শনটা এঁকেছি। তাহলে ঠিক মানে মানে প্রস্থচ্ছেদে বুঝতে পারছো অ্যাকচুয়ালি কত পার্থক্য। মানে এটা যেরকম তার থেকে অনেক অনেক বেশি মোটা রয়েছে এটা। তার মানে এই যে মোটা অংশটা আমরা পাচ্ছি, তার নাম বৃহৎ অন্ত্র। তাহলে অন্ত্র বলেছিলাম ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্র দুভাগে। তো ক্ষুদ্রান্ত্র শেষ হচ্ছে এবং বৃহদন্ত্র শুরু হচ্ছে। তো যেখানে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম এসে বৃহদন্ত্রের সঙ্গে মিশছে, এই যে ফোলা মতো অংশটা রয়েছে, এর নাম হলো সিকাম। এবং এই সিকামের শেষ প্রান্তে একটি ছোট্ট কড়ি আঙুলের মতো একটি অংশ, হাফ কড়ি আঙুলের মতো একটি অংশ রয়েছে, যার নাম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা আমাদের ক্ষেত্রে এখন নিষ্ক্রিয় অঙ্গ। আমরা অ্যাপেন্ডিক্সের নাম সবাই শুনেছি, কারণ অ্যাপেন্ডিক্স হয়েছে বলে, মানে অ্যাপেন্ডিসাইটিস বলে একটি রোগ হয়। হ্যাঁ, তো কি হয়, কি হতো আগে, এই অংশটি আমাদের এখন নিষ্ক্রিয় অঙ্গ, আগে সক্রিয় ছিল। কখন? যখন আমরা রান্না করতে শিখে নিই, তখন। যখন আমরা ঘাস পাতা খেতাম তখন, কাঁচা জিনিসপত্র খেতাম, সবজি খেতাম তখন, এখান থেকে সেলুলেজ বলে একটি উৎসেচক বেরোতো, যে সেলুলোজকে ডাইজেস্ট করতো। মানে এক ধরনের কার্বোহাইড্রেট সেলুলোজ, সেই সেলুলোজ যেটা উদ্ভিদের সেল ওয়াল বা কোষ প্রাচীরে রয়েছে সেলুলোজ, মানে উদ্ভিদের কাঁচা খাওয়া মানে সেলুলোজ খাওয়া প্রচুর পরিমাণে। আর সেই সেলুলোজ আমরা আগে ডাইজেস্ট করতে পারতাম যখন রান্না করতে শিখিনি। যখন থেকে রান্না করা খাবার দাবার খেতে শুরু করলাম, তখন আস্তে আস্তে দিনকে দিন এই অ্যাপেন্ডিক্স ভাবলো যে আমাকে আর প্রয়োজন নাই। তার কারণ সেলুলোজ তো বেশি পরিপাকার করছে না, এছাড়া কেউ করেও না। আর যেহেতু অন্যান্য জায়গা থেকে গ্লুকোজ, মানে স্টার্চ বা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ খুব সহজে পেয়ে যাচ্ছে, সেই জন্য সেখানে সেলুলোজকে প্রয়োজন কম পড়ছে। সেই জন্য আস্তে আস্তে কাজ করা ছেড়ে দিল। আজকের দিনে এসে দাঁড়িয়ে আমাদের এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ রয়ে গেছে। এখনও মানে ছোটো হতে হতে এখনও কিছু অংশ রয়ে গেছে, হয়তো আরও 500 বছর 1000 বছর পর এগুলো বিদায় নেবে আমাদের শরীর থেকে। ওকে, তো এই অ্যাপেন্ডিক্সের জায়গা যদি বিভিন্ন কারণের জন্য বড় হতে পারে, যদি সাইজে বড় হয়ে যায়, তখন আমাদের অ্যাপেন্ডিসাইটিস রোগটি হয় এবং তখন ডাক্তারবাবু এই অংশটি কেটে বাদ দিয়ে দেয়। তার কারণ এই অংশটি কোনো কাজেরও নয়, এমনিই বলছি নিষ্ক্রিয় অঙ্গ, কোনো কাজই করে না, তাহলে ওকে বাদ দিলেও কোনো সমস্যার কিছু নেই। তবে এই অ্যাপেন্ডিসাইটিস যদি ঠিকঠাক টাইমে বাদ দেওয়া না হয়, তাহলে লোক মারাও যেতে পারে, মানে অ্যাপেন্ডিসাইটিসে বাস্ট করে মারা যায় প্রচুর লোক। যাই হোক, তাহলে প্রথম অংশের নাম বললাম সিকাম। এর পরবর্তী যে অংশ শুরু হচ্ছে তাকে বলা হয় কোলন। যে অংশে আমাদের পরিপাক না করতে পারা খাবারের থেকে, মানে অপরিপাক করা খাবার আলটিমেট মলে পরিণত হয়, ফিকাস বা মলে পরিণত হয়। ওকে, তো এই যে উপর দিকে উঠছে কোলনের যে অংশটি, তাকে অ্যাসেন্ডিং কোলন বলা হয়। এই অংশটিকে বলা হয় ট্রান্সভার্স কোলন, এই অংশটিকে বলা হয় ডিসেন্ডিং কোলন, এবং এই এসের মতো এই অংশটিকে বলা হয় সিগময়েড কোলন। তাহলে কোলনের 4টে পার্ট রয়েছে। অ্যাসেন্ডিং, উপরের দিকে যেটা ঊর্ধ্বগামী বলতে পারি আমরা, হ্যাঁ। ট্রান্সভার্স মানে অনুদৈর্ঘ্য কোলন, নিচের দিকে নামছে ডিসেন্ডিং মানে নিম্নমুখী, এবং এখানে এসের মতো যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে সিগময়েড। সিগময়েড মানে এস আর কি, আমরা সিগময়েড কার্ভ পরে পরে পড়বো, উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে লাগে সিগময়েড। তার মানে কোলনের 4টে অংশ রয়েছে, এই 4টে অংশ রয়েছে কোলনের। এই গোটা অংশ জুড়ে কিন্তু পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। আমরা জায়গা অনুযায়ী কিন্তু সব, মানে আমাদের শরীরের জায়গা অনুপাতে কিন্তু আমরা সব দেখাতে পারছি না, কারণ একটা বোর্ডের মধ্যে সব কিছু তো ঠিক পজিশনে আঁকা সম্ভব নয়।
আমরা ওই জন্য পার্ট পার্ট করে দেখাচ্ছি, যেন মনে না হয় যে লিভারের উপর দিয়ে কোলন চলে গেল, এমন যেন মনে না হয় কখনো, ঠিক আছে? সেটা কিন্তু বইয়ে যে কোনো ছবি দেখলেই বুঝতে পারবে যে কে ঠিক কোন পজিশনে রয়েছে। আমরা পজিশনটা এখানে দেখাতে পারছি না। তাহলে এই কোলনের মধ্যে কি হয়? কোলনের মধ্যে অপরিপাক করা খাবারগুলো মলে পরিণত হয়। এখন যদি তাই না হতো তাহলে অসুবিধা কী হতো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই আমরা যে খাবারগুলো পরিপাক করতে পারি না সেগুলো যদি মল হিসাবে বাইরে বার করতে হতো তাহলে প্রচণ্ড কষ্টসাধ্য একটি কাজ থাকতো। তার কারণ সেলুলোজের ডাইজেস্ট যেহেতু আমরা করতে পারি না, সেলুলোজকে যেহেতু আমরা পরিপাক করতে পারি না, যে করতো সে এখন নিষ্ক্রিয়, তাহলে সেলুলোজে পরিপাক করতে পারি না, মানে ফাইবার থেকে যাচ্ছে। এখন যদি সব ফাইবার থেকে যায় তাহলে মল কিন্তু আর মলের মতো অত নরম হবে না, অনেক বেশি টাফ, শক্ত হবে, অনেক বেশি রাফ হবে। হ্যাঁ, তো সেই জিনিসটাকে পায়ুছিদ্রের মাধ্যম দিয়ে বার করাটা একদমই সম্ভব নয়। আর সেই জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া, যারা বসে বসে ওই আমাদের অপরিপাক করা খাবার মানে সেলুলোজগুলোকে মেনলি তারা খায়, বসে বসে ডাইজেস্ট করে এবং ভেঙে দেয় আরও সরল উপাদানে, আর যেটা আলটিমেট আমাদের মলে পরিণত হয়। তার মানে এখানে কেন উপকারী ব্যাকটেরিয়া বলছি আমাদের জন্য? তার কারণ এরা 1 নম্বর আমাদের অপরিপাক করা খাবারগুলোকে খুব সহজ করছে, যেটা আমরা মল হিসাবে বাইরে বের করে দিতে পারছি, কারণ ওগুলো আমাদের কোনো কাজের জিনিসই নয়, এবার বেকার জিনিস। আরেকটি কাজ করে সেটা হলো এই পরিপাক্রিয়া চালাতে চালাতে ব্যাকটেরিয়াগুলো কিছু ভিটামিন তৈরি করে ফেলে, ভিটামিন কে, ভিটামিন B12, এই ধরনের কিছু ভিটামিন তৈরি করে ফেলে, যেগুলো আমরা ওখান থেকে ফ্রিতে পেয়ে যাই, আমরা ওখান থেকে অ্যাবজর্ব করে নিই। মানে বৃহদন্ত্রের আশেপাশ দিয়ে যে রক্তজালক যাচ্ছে সেই রক্তজালকের মাধ্যমে আমরা এখান থেকে অ্যাবজর্ব করে বডিতে তুলে নিই, এটা আমাদের উবড়ি পাওনা। আর বৃহদন্ত্র থেকে প্রচুর পরিমাণে জল শোষণ হতে পারে, এই বৃহদন্ত্রের কাজ। তো এই কোলনের মধ্যে যেহেতু মল তৈরি হয় এবং এটা হলো মলাশয়ের অংশ, এটা মলাশয় যেখানে মল সাময়িকভাবে সঞ্চিত থাকে, আর এটা পায়ুছিদ্র যার মাধ্যমে আমরা দেহের বাইরে আমাদের ইচ্ছা মতো টাইমে আমরা মলটাকে বাইরে বার করে দিই। ওকে, তো এই অংশে যেহেতু মল তৈরি হয় সেই জন্য এই অংশে প্রচুর মানে আজে বাজে নোংরা জিনিস থাকতেই অভ্যস্ত, এরকমই আমরা ভাবছি। আর সেই জন্য কোলন ক্যান্সার খুব কমন এক ধরনের ক্যান্সার। কেমন নালীপথটা এমন সব জিনিস বয়ে নিয়ে বেড়াচ্ছে যেগুলো অনেক রকমের কেমিক্যাল রিয়াকশন হয়, সেই জন্য আশেপাশের কোষগুলোর মধ্যে সেই ধরনের সমস্যা তৈরি করতে পারে, যার জন্য কোলন ক্যান্সার খুব স্বাভাবিক এক ধরনের ক্যান্সার, মেল ফিমেল নির্বিশেষে। এরপর এই মলাশয়ের মধ্যে মল এসে সঞ্চিত হয়। এখানে দুটো স্পিংটার পেশি রয়েছে, দুটো স্পিংটার রয়েছে। ভিতরের দিকে স্পিংটারটা আমাদের বডি নিয়ন্ত্রণ করছে, আর বাইরের দিকে স্পিংটারটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করছি। মানে বডি আর আমরা কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। ঐচ্ছিক আর অনৈচ্ছিকের নাম একটু শুনেছি। তার মানে ভিতরের যেটা রয়েছে সেটা অনৈচ্ছিক পেশি, আমাদের ইচ্ছার সঙ্গে নিয়ন্ত্রিত নয়। যেমন হাতটা আমি ইচ্ছা করলে তুলছি, ইচ্ছা করলে নামাচ্ছি, মানে হাতের মধ্যে যে মাসলগুলো রয়েছে সেগুলো ঐচ্ছিক পেশি। কিন্তু আমাদের পাকস্থলী কীভাবে তাকে ঘোরাবে, মানে পাকস্থলীর মধ্যে খাবারটাকে কীভাবে মিক্স করবে আমার নিয়ন্ত্রণে নেই, আমি কিছু করতে পারবো না, পাকস্থলী নিজে নিজে যা করছে। এই ধরনের ব্যাপার। তাহলে ভিতরটা রয়েছে দেহ বুঝবে ঠিক কখন এটাকে বার করতে হবে, আর বাইরেটা আমাদের নিয়ন্ত্রণে। মানে আমাদের এমন অনেক টাইমে হয় যে আমাদের পটি পেয়েছে কিন্তু সময় নেই, সুযোগ নাই, সেই জন্য আমরা যেতে পারছি না। তখন আমরা খুব এমার্জেন্সি না হলে আমরা অনেকটা টাইম কিন্তু রেখে দিতে পারি, যে টাইম সময় সুযোগ এলে আমি যাব। কিন্তু এমন অনেক সময় হয় যেটা দুটো স্প্রিংটার, উপরটা তো নেই আমার নিয়ন্ত্রণে আর নিচেরটাও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন পেট খারাপ হয় তখন আমরা বুঝি, লুজ মোশন যখন হয় তখন দুটো স্প্রিংটারই ছেড়ে দেয়। কারণ কি? কারণ যে সমস্ত জিনিস আমরা খেয়েছিলাম সেই জিনিসের মধ্যে যদি কোনো পরিপাক করতে পারবে না এমন কোনো খাবার থাকে, অথবা এমন কোনো জিনিস যেগুলো আমাদের পরিপাকে সম্ভব নয় আর কি, বা পরিপাকে সম্ভব কিন্তু এত বেশি খেয়ে ফেলেছি যেটার পরিপাক করতে পারছে না, এই ধরনের গণ্ডগোল যখন হয় তখন আমরা পেট খারাপ বলি মোটামুটি। এখন পেট যদি খারাপ হয় তার দুটো রাস্তা, এক মুখ দিয়ে বমি করে বার করা, আর 2 নম্বর হলো মল হিসাবে বার করা। এখন পাকস্থলী পর্যন্ত যখন থাকছে তখন মুখ দিয়ে বমি করার অপশানটা থাকছে, পাকস্থলী পার করে গেলে ম্যাক্সিমাম টাইম আর ওই পথে যায় না, এবার উল্টো পথে মানে এই পথে আসছে, সোজা পথই বলবো, উল্টো বলবো না, সোজা পথে এসে মল হিসাবে বার করা। মানে যদি ডিওডিনাম পর্যন্ত চলে এসছে তো ম্যাক্সিমাম টাইম
ম্যাক্সিমাম বলছি, রেয়ার খুব কম সময় আছে যখন বমি করতে গেলে শুধু হলুদ হলুদ জিনিস বেরোচ্ছে, কোনো জিনিস বেরোচ্ছে না, শুধু হলুদ হলুদ জল বেরোচ্ছে, তখন ডিওডিনাম থেকে ঘুরে এসে মুখ দিয়ে বেরোচ্ছে, খুব রেয়ার। কিন্তু নর্মালি যেটা হয় যে ডিওডিনামে একবার ঢুকে গেলে তারপর যদি পেট খারাপের ব্যাপার ধরা পড়ে তাহলে ইমিডিয়েট তাকে দেহের বাইরে বার করবে থ্রু মল। এখন মল যদি টাইট হয় তাহলে কি করে তাড়াতাড়ি বেরোবে? তার জন্য লিকুইড করতে হয়, আর সেই জন্য লুজ হয় মোশন, তখন লুজ হয়, টাইট মোশন না, লুজ মোশন। ওকে, আর স্প্রিংটার তো ইমিডিয়েট খুলে দেয়, তার কারণ বডিতে এটা না রাখাই ভালো, সেই জন্য ইমিডিয়েট খুলে তাকে বাইরে বার করে দিচ্ছে। এই বিষয়বস্তু বললে এখনও প্রচুর জিনিস বলা যায়, কিন্তু ওই যে বলছি ক্লাস 9-এর মতো করে বলতে গেলে খুব বেশি বললে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে। একটা জিনিস জেনে রাখো, এই সমস্ত জায়গায় কিন্তু মিউকাসে ঘেরা, সব মিউকাস পর্দা আছে। মিউকাস পর্দা না থাকলে কিন্তু আরও প্রচুর প্রচুর ক্ষতি হতে পারতো। সব জায়গায় মিউকাস আছে, মিউকাস থাকার জন্য জায়গাগুলো পিচ্ছিল, খুব সহজে বেরিয়ে যায়, তার কারণ এর সঙ্গে সঙ্গে পেরিস্টলসিস মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টগুলো চালাতে গেলে কিন্তু পিচ্ছিল হতেই হবে। আর আমাশয় টামাশয় যে রোগগুলো আমরা জানি সেগুলো এই মিউকাস পর্দা মলের সঙ্গে বাইরে বেরিয়ে আসার ঘটনা ঘটে। যদি কাউরির কোষ্ঠকাঠিন্য রোগ হয়, কোষ্ঠকাঠিন্য মানে ওই 1 দিন 2 দিন 3 দিন গিয়েও সাকসেস হচ্ছে না, মানে অনেক চেষ্টা করেও সাকসেস হচ্ছে না, এত কঠিন মল, হ্যাঁ, তখন তাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বলা হয়। তখন জোরপূর্বক বার করতে গিয়ে এখানকার ভিতরের দিকে মাসেল এবং রক্তবাহ অনেক সময় বাইরের দিকে ঝুলে পড়ে, তখন পটি করতে গেলে ম্যাক্সিমাম টাইম বাইরের দিকে একটা মাংস বেরিয়ে ঝুলতে থাকে, যাকে পাইলস বা অশ্ব বলা হয়। খুব মারাত্মক এক ধরনের সমস্যা, যেটা কোষ্ঠকাঠিন্য হলে তারপরে পরে এই রোগটি আসে। তো এই মোটামুটি পরিপাকনালী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো পরিপাকে সাহায্যকারী যে সমস্ত গ্রন্থি রয়েছে তাদেরকে নিয়ে। তো প্রথমেই বলি, আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম শুরু করেছিলাম বলেছিলাম দুভাবে আমরা পড়ব, একটা হলো অ্যালিমেন্টারি কানাল বা পরিপাক নালী, আর একটা বলেছিলাম ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বা পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক নালীটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম, এরপরে আমরা আসবো পরিপাক গ্রন্থি, এই জায়গাটায় আসবো। এই গোটা বিষয়বস্তু বুঝলে আমাদের পরিপাক মানে কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কিভাবে শোষণ হচ্ছে, সব কিছু বুঝতে আমাদের সাহায্য করবে। প্রথমেই আমরা ইংরেজিতে লিখেছি, অসুবিধা নেই, আমি প্রত্যেকটার বাংলা বলে দিচ্ছি। স্যালিভারি গ্ল্যান্ডস মানে লালা গ্রন্থি, যেখান থেকে বেরোয় লালা রস বা স্যালাইভা, লালা রস বা স্যালাইভা। লালা গ্রন্থি আমাদের মুখবিবরের মধ্যে রয়েছে লালা গ্রন্থি। প্রথমেই বলি যে আমাদের পরিপাকে যে জায়গাগুলো রয়েছে, আমরা অলরেডি এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী পড়লাম। পরিপাকের যে জায়গা রয়েছে সেটা হলো মুখবিভর, মানে মুখের মধ্যে আমাদের পরিপাক হয় এবং শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক হয়। তার মধ্যে মানে মুখবিবর, আমার লিখতে ভালো লাগে না বেশি, মুখবিবর যেখানে হয় কার্বোহাইড্রেট, শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক, এবং তারপরে রয়েছে পাকস্থলী, যেখানে হয় প্রোটিন এবং ফ্যাটের ডাইজেশন, আর পরবর্তীকালে ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন অবশ্যই, ক্ষুদ্রান্ত্র যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট সব জিনিসেরই পরিপাক হয়। মানে পরিপাকের সবারই দুটো করে জায়গা, কার্বোহাইড্রেট এখানে এক জায়গা আর এখানে এক জায়গা, দুটো, প্রোটিনের এখানে এক জায়গা এখানে এক জায়গা, ফ্যাটেরও এখানে এক জায়গা এখানে এক জায়গা, মানে 3টে জায়গায় পরিপাক হয়, 3টে জায়গায় পরিপাক হয়, 3টে জিনিসের আলটিমেট পরিপাক হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। যদিও আরেকটি জিনিস আছে নিউক্লিক অ্যাসিড, দরকার নেই। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 3টে জিনিসের পরিপাক 3টে জায়গায় হচ্ছে, মুখবিবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। কিন্তু সবগুলো সব জায়গায় হচ্ছে না। মুখবিবরে শুধুমাত্র কার্বোহাইড্রেট, পাকস্থলীর মধ্যে প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো উৎসেচক নেই, সেজন্য কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। ক্ষুদ্রান্তের মধ্যে গিয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট 3টেরই পরিপাক হচ্ছে। ওকে, এবার মুখবিবরের মধ্যে বেরোচ্ছে একটি লালা রস, মানে একটি পরিপাক রস, পরিপাককারী রস, যেটা বেরোচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডস থেকে, মানে স্যালাইভা বা লালা রস মুখবিবরে বেরোচ্ছে, যে শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক করছে। পাকস্থলী থেকে বেরোচ্ছে একটি মাত্র রস, যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বা পাক রস বলছি, গ্যাস্ট্রিক জুস, যেটাকে প্রোটিন এবং ফ্যাট ভঙ্গকারী উৎসেচক রয়েছে, সেজন্য প্রোটিন আর ফ্যাটের ডাইজেশন হয়। আর স্মল ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস তো স্মল ইন্টেস্টাইনে থাকবেই থাকবে, তার সঙ্গে লিভার এবং প্যানক্রিয়াস, আমরা বলেছিলাম ডিওডিনাম অংশে এই দুটো রস বেরোয়,
তাহলে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, লিভার থেকে বাইল, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থেকে ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস, এই তিনটে বেরোচ্ছে ক্ষুদ্রান্তে, আর যার থ্রু দিয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ডাইজেশন হয়। তবু আরেকবার বলে দেওয়া উচিত, লিভারের মধ্যে কোনো রকম কোনো পরিপাককারী উৎসেচক নেই, কিন্তু লিভার আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, পরিপাক গ্রন্থি, সবচেয়ে বড় এমনিও গ্রন্থি, সবচেয়ে বড় পরিপাকও গ্রন্থি। আমরা আসছি লিভার নিয়ে, তার আগে প্রথম থেকে বলতে লাগে, আমি এই জিনিসটা আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 3টে জায়গায় পরিপাক হয়, 3টে জিনিসের পরিপাক হয়, 5টা গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, আর 5টা জুস সিক্রেশন হয়। এই জিনিসগুলো মাথার মধ্যে যদি ভালো করে গাঁথা থাকে তাহলে পরিপাক বোঝাটা অনেক সহজ হবে। প্রথমেই আসি মুখবিবর, যেখান থেকে বেরোয় একটাই রস, যার নাম লালারস। কিন্তু লালারস বেরোনোর জন্য 3 ধরনের লালা গ্রন্থি রয়েছে। প্রথমেই নাম প্যারোটিড গ্ল্যান্ড, এই জায়গায় রয়েছে, মানে কানের এই নিচে এই জায়গাতে রয়েছে প্যারোটিড গ্ল্যান্ড। এবং এই যে হাড়টা রয়েছে, এই হাড়টার নাম হলো ম্যান্ডিবিউল। তো গ্রন্থির নাম সাবম্যান্ডিবিউলার, মানে হলো এই নিচে, সাব মানে নিচে, তাহলে সাবম্যান্ডিবিউলার। অথবা এই মাসেলটার নাম ম্যাক্সিলারি, সেই জন্য একে সাবম্যাক্সিলারিও বলা যেতে পারে। তাহলে সাবম্যান্ডিবিউলার, সাবম্যাক্সিলারি একই বিষয়। তার মানে আমরা প্যারোটিড পেলাম এক জোড়া, দুদিকে এক জোড়া, দুদিকে পাচ্ছি সাবম্যাক্সিলারি অথবা সাবম্যান্ডিবিউলার। আর জিভ মানে লিঙ্গুয়াল, তার তলায় মানে সাবলিঙ্গুয়াল, তাহলে জিভের নিচে দুটো, তাহলে 3 জোড়া মানে 6টা, 2টো প্যারোটিড, 2টো সাবলিঙ্গুয়াল আর 2টো সাবম্যাক্সিলারি, টোটাল 6টা গ্রন্থি রয়েছে, যারা সবাই মিলে লালারস ক্ষরণ করছে। এই লালারসের মধ্যে রয়েছে যারা, তাদের নামও একটু বলতে হয়। প্রথমেই নাম বলতে হয় টায়ালিন, পি সাইলেন্ট আছে, টায়ালিন, যারই নাম স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ। এগুলো আর খুব বেশি বাংলা করে লাভ নেই, তার কারণ লালা গ্রন্থির মধ্যে যে অ্যামাইলেজ রয়েছে, মানে লালা রসের মধ্যে যে অ্যামাইলেজ রয়েছে তাকে স্যালিভারি অ্যামাইলেজ বলে। আবারও পাবো আমরা ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। অ্যামাইলেজ কী করে? কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক, কার্বোহাইড্রেটের পরিপাক করায়। সুতরাং কার্বোহাইড্রেটের পরিপাক করা উৎসেচকের প্রধান উৎসেচকের নাম অ্যামাইলেজ। আরও আছে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক, আরও আছে, কারণ কার্বোহাইড্রেটের সংখ্যাই তো প্রচুর, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে। স্টার্চ বা শ্বেতসারের কথা শুনেছি, গ্লাইকোজেনের কথা শুনেছি, গ্লুকোজ পরিপাকের দরকার হয় না, ফ্রুক্টোজ গ্যালাক্টোজ পরিপাকের দরকার হয় না, সুক্রোজ রয়েছে দ্বিশর্করা যার পরিপাক দরকার হয়, মল্টোজ রয়েছে দ্বিশর্করা যার পরিপাক দরকার হয়, তোমার ল্যাকটোজ রয়েছে দ্বিশর্করা যার পরিপাক দরকার হয়। প্রচুর ধরনের শর্করা রয়েছে যাদের পরিপাকের জন্য প্রচুর এনজাইম রয়েছে। কার্বোহাইড্রেট মানে স্টার্চ এবং গ্লাইকোজেনের পরিপাক করার জন্য রয়েছে অ্যামাইলেজ। তার মানে এই স্যালিভারি অ্যামাইলেজের আরেকটা নাম হলো টায়ালিন, যেটা লালারস থেকে বেরোয়। আর রয়েছে আরেকটি উৎসেচক যার নাম মল্টেজ, বেশি বাড়াবো না, মল্টেজ, সেটাও রয়েছে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক, যারা মল্টোজকে ডাইজেস্ট করে, মল্টোজকে ডাইজেস্ট করে, মল্টেজ। ওকে, আর রয়েছে মুখের মধ্যে লাইসোজাইম, এ পরিপাককারী উৎসেচক নয়। এই লাইসোজাইম মুখের মধ্যে আমাদের খাবার গ্রহণের সময় যে সমস্ত জীবাণু প্রবেশ করে তার মধ্যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কারণ আমরা যখনই খাই, হাত ধুয়ে যতই খাই, যতই ডেটল স্যাভলনের অ্যাড দেখি, সবাই বলে 99.99% জীবাণু মারে। ওই যে 0.01 বাকি আছে, না জানি ওখানেই কত বাকি আছে। তো আমরা হাত না ধুয়ে খেলে মোটামুটি 1000 খানেক ব্যাকটেরিয়া খাবো সঙ্গে, আর হাত ধুয়ে খেলে ওই 50-100 মতো খাবো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া তো আমার পেটে যাবেই যাবে। হ্যাঁ, তো মুখে প্রথমেই আমাদের প্রোটেকশন লাগানো আছে যেন ব্যাকটেরিয়াগুলো ওখানে পার করতে না পারে, আর তার জন্য রয়েছে লাইসোজাইম, যারা ব্যাকটেরিয়ার দেওয়ালকে ভেঙে ফেলে, ফলে ব্যাকটেরিয়াগুলি মারা যায়। ওকে, এই বিষয়বস্তু রয়েছে, তাহলে এগুলো আমরা জানলাম। পাশাপাশি লালারস আমাদের বিভিন্নভাবে হেল্প করে, যেমন কথা বলতে হেল্প করে। এই যে আমি বেশি কথা বলছি, আমার লালারসের পরিমাণ কিন্তু তোমাদের থেকে অনেক বেশি ক্ষরণ হচ্ছে। একজন স্বাভাবিক মানুষের, সুস্থ মানুষের লালারসের ক্ষরণের পরিমাণ পার ডে প্রায় 1.5 লিটার মতো।
কিন্তু যারা প্রচুর বকে তাদের সেটা 2 লিটার 2.5 লিটার পর্যন্ত হতে পারে, যত বেশি বকে তত হবে। তার কারণ মুখটাকে ভিজিয়ে না রাখলে কথা বলা সম্ভব নয়। তাই লালারস কিন্তু এই জায়গায় ব্যাপক হেল্প করে, গলাধকরণে সাহায্য করে, কোনো জিনিস চেবাতে সাহায্য করে, দাঁতের ফাঁকে কোনো জিনিস যখন আটকে থাকে সেগুলোকে বের করতে সাহায্য করে। এই ধরনের প্রচুর কাজ কিন্তু লালারস করে চলেছে। আর ভারী ধাতু যেগুলো আমরা খেয়ে ফেলি সেগুলোকে আবার লালা গ্রন্থির মাধ্যমে, লালারসের মাধ্যমে আমাদের পরিপাক নালীতে ফেলে দেয়, যেটা মলের সঙ্গে যেন বেরিয়ে যায়। হেভি মেটালস, যেমন আমরা ম্যাগিতে পেয়েছিলাম সীসা, এই ধরনের হেভি মেটালস আমরা অজান্তে খেয়ে ফেলি, আর সেগুলো দেহের মধ্যে থাকলে বিষক্রিয়া হবে। সেই জন্য চেষ্টা করে দুজন, এক লালা গ্রন্থি আর একজন লিভার, দুজন মিলে চেষ্টা করে সেগুলো যেন বাইরে বের করে দেওয়া যায়। বাইরে মানে ওই ড্রেন যাচ্ছে একটা পরিপাক নালীর ড্রেনটা, ওখানে ফেলে দিলেই আলটিমেট মলের সঙ্গে বাইরে বাইরে যাবে। তো এই চেষ্টা ঢুকেও ছিল কিন্তু ড্রেনটা দিই, তখন ভুল করে অ্যাবজর্ব করে ফেলেছিল, পরের বার কিন্তু ঠিক করে বাইরে বার করে দিচ্ছে। তো এটা চেষ্টা করে। তো এখানে স্যালিভারি গ্ল্যান্ডস বা লালারসের মোটামুটি জিনিসপত্র একটু বললাম। এর পরের যে গ্ল্যান্ডটা রয়েছে যার নাম পাকস্থলী। এখন পাকস্থলীর ব্যাপারটা যদি বলি, পাকস্থলী নিজেই কিন্তু একটি গ্ল্যান্ড। কীভাবে? সেটা হলো যে আমরা যখন একটা পাকস্থলীর ছবি দেখছি, মোটামুটি একটা পাকস্থলীর ছবি আমরা যখন দেখছি, তখন এই যে পাকস্থলীর গাটা যদি আমরা এরকম করে আঁকি তাহলে ভুল আঁকা হচ্ছে। পাকস্থলীর গাটা অ্যাকচুয়ালি এরকম ধরনের এবং এর গায়ে প্রচুর সেল আছে। অ্যাকচুয়ালি এটা তো নালীপথ, এই জায়গায় ফুলে একটা পাউচ লাইক স্ট্রাকচার তৈরি করে, থলির মতো অংশ তৈরি করেছে, তাই তাহলে এটাও একটা নালীপথ। তাহলে সেটা ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের সেল। 3 রকমের সেল আছে যারা একত্রিত হয়ে সবাই মিলে, 3 ধরনের বলছি সেল আছে যারা সবাই মিলে এই পাকস্থলী থেকে পাক রস, পাচক রস না, পাচক রস সবগুলো একসঙ্গে পাচক রস, এখান থেকে যেটা বেরোচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস মানে পাক গ্রন্থি, আর যেখান থেকে বেরোচ্ছে পাক রস মানে গ্যাস্ট্রিক জুস। তার মানে এই সেলগুলো থেকে বেরোয় 3 ধরনের সেল আছে। একটাকে বলে চিপ সেল বা পেপটিক সেল, যেখান থেকে পেপসিনোজেন বলে একটি এনজাইম বেরোয়, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। আমরা একটু লিখে দিই, পেপসিনোজেন বেরোয়। আর এখান থেকে আর রয়েছে অক্সিনটিক সেল বলে একটি সেল, যেখান থেকে HCl বেরোয়। আর রয়েছে মিউসিন সেল বলে এক ধরনের সেল, যেখান থেকে মিউকাস বেরোয়। 3 ধরনের সেল রয়েছে যেখান থেকে জিনিসগুলো বেরোয়। তো এই যে পেপসিন, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, যাকে কাজ করতে গেলে পেপসিনে কনভার্ট হতে হয়, আর যে করে তার নাম HCl। তার মানে এখানকার HCl অনেকগুলো কাজ করে। 1 নম্বর কাজ হলো pH লেভেল নিয়ন্ত্রণ করা। আমরা বলেছিলাম এখানে 9 থেকে 1.5 একটা pH থাকে, সেই pHটাকে মেনটেন করে HCl-এর কাজ। 2 নম্বর রোগ জীবাণু ধ্বংস করে, মুখের মধ্যে লাইসোজোম যেগুলো পারে নাই এখানে এসে সেগুলো করতে পারে HCl। 3 নম্বর পেপসিনোজেন একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। এটা পেপসিন, সে পেপসিনোজেন মানে প্রো এনজাইম হিসাবে খরিত হয়, মানে এটা কাজ করতে পারে না, এটা কাজ করতে পারে। এইরকমভাবেই প্রোটিন ভঙ্গকারী উৎসেচকগুলো খরিত হয় যাতে দেহের ক্ষতি না হয় সেই কারণের জন্য। তো এটা করতে পারে। আর খুব কম লেভেলে একটি কার্বোহাইড্রেট, পার্টিকুলারলি কার্বোহাইড্রেট পরিপাক করে, যার নাম সুক্রোজ, তাকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করতে পারে, যার নাম HCl। HCl কোনো উৎসেচক না, HCl তো একটি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যারা একমাত্র কার্বোহাইড্রেট সুক্রোজের পরিপাক করতে পারে। সেই জন্য আমরা কলা খেলে, আখের রস খেলে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই, তার কারণ সেখানে আছে সুক্রোজ। কার্বোহাইড্রেটের পরিপাক মুখে হয়, কিন্তু তার পরবর্তী অংশ বলতে একদম ক্ষুদ্রান্তে, তাহলে পাকস্থলীতে কোনো পরিপাকই হয় না। কিন্তু পাকস্থলীতে মোটামুটি কার্বোহাইড্রেট প্রায় 2 ঘন্টা স্টে করে যায়। সুতরাং আমি যদি এমন কিছু খাই, ভাত মুড়ি যখন খাচ্ছি পেট তো ভরে গেল, এনার্জি সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না, তার কারণ সেটা এখনও যেতে কিছুটা টাইম লাগবে। মুখের মধ্যে যতটা ভাঙতে পেরেছে ততটা অ্যাবজর্ব হবে, কিন্তু আর যতটা ভাঙতে পারেনি সেটা এখন টাইম লাগবে, যতক্ষণ না ক্ষুদ্রান্তে যাচ্ছে ততক্ষণ হবে না। আর সেই কারণের জন্য কলা বা আখের রস এই ধরনের জিনিস যেখানে সুক্রোজ আছে সেগুলো খেলে পাকস্থলীতে এসেই ভেঙে যাচ্ছে, সুতরাং এনার্জিটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তাহলে এই পাকস্থলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত বক্তব্য বলা হলো। এর পরে রয়েছে 2টো, সেটা হলো প্যানক্রিয়াস এবং লিভার, অগ্নাশয় এবং লিভার। এদেরকে বলতে গেলে একটু প্যাসেজ লাগবে। সেটা হলো যে আমরা বলেছিলাম এখানে ডিওডিনাম অংশ কন্টিনিউ হচ্ছে, ওকে, ডিওডিনাম, আর এইখানে এসে মিশছে 2টো নালীপথ, যার মধ্যে একটি নালীপথ
প্যানক্রিয়াস থেকে আসছে, এই জায়গায় আছে, এই জায়গায় পাতার মতো একটি অংশ, ছোট হলো আর একটু বড় হতো, পাতার মতো একটি অংশ যেখানে রয়েছে, যাকে বলা হয় প্যানক্রিয়াস। পাতার মতো কেন বলছি, তার কারণ পাতার যেমন এরকম শিরা টিরাগুলো থাকে, সেরকমই শিরা থাকে না, এখানে থাকে ব্লাড ভেসেল বা রক্তবাহ। এটা হলো প্যানক্রিয়াস। আর এই উপর দিক থেকে আসছে হেপাটিক ডাক্ট বা লিভারের ব্যাপারটা, এখানে পিত্তথলি এবং তার উপরে গিয়ে আলটিমেট লিভার, সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি লিভার। লিভারের চারটে পার্ট, চারটে অংশ রয়েছে, কোয়ার্ডেট, ডান কোয়ার্ডেট, বাম কোয়ার্ডেট, এরকম অংশ আছে, অত আমাদের লাগবে না। লিভার থেকে বেরোয় পরিপাককারী উৎসেচক, যার নাম উৎসেচক না, রস, যার নাম বাইল বা পিত্ত, যাকে আমরা পিত্ত রস বলি। মায়েরা বলতো না যে বেশিক্ষণ উপোস করে থাকিস না, পেটে পিত্তি পড়বে, এই পিত্তির কথা বলা হচ্ছে, এটাই পিত্ত, সেই পিত্ত এটা। তো লিভার থেকে বেরোয় বাইল বা পিত্ত, সেই পিত্ত অনেকটা তরল, মানে অনেকটা মানে ঘন নয় অতটা, হ্যাঁ। তো সেই জন্য সেই পিত্তটা এসে আপাতত সাময়িকভাবে সঞ্চিত থাকে একটা থলির মধ্যে, যার নাম পিত্তথলি বা বাইল ডাক্ট, পিত্তথলি, মানে অ্যাকচুয়ালি এখানে যাকে আমরা গল ব্লাডার বলি, হ্যাঁ। সেই পিত্তথলির মধ্যে বাইলটা সিক্রেশন, মানে আলটিমেট এখানে এসে জমা থাকে, দিয়ে একটু ঘন হয়, সেই ঘন পিত্তটা এই পথ দিয়ে বেরিয়ে এসে আলটিমেট এসে ডিওডিনাম এসে মেশে। এখান থেকে ডাইরেক্ট যদি পিত্ত এসে এখানে মিশতো তাহলে ভালো কাজ হতো না, কারণ খুব পাতলা। এখানে এসে সাময়িকভাবে সঞ্চিত থাকে, আর ওই সঞ্চিত করতে গিয়েই মাঝে মাঝে গল ব্লাডারের স্টোন হয়, আমরা শুনেছি গল ব্লাডার স্টোন, মানে পিত্তথলিতে পাথর, তখন এইখানে পাথর হয়, হ্যাঁ। কারণ আমাদের এখানে আলোচনার বিষয় নয়। তো এখানে এসে এখানে জমা হয়, প্রায় 2.5 থেকে 3 গুণ ঘন হয়, দিয়ে তারপরে টাইম টু টাইম এখান থেকে বেরিয়ে এসে এখানে এসে ডিওডিনামে এসে পড়ে এবং যে পরিপাকে সাহায্য করে। কিভাবে করে সেটা তো পরে দেখবো আমরা। তবে এটা বলে রাখা উচিত, সেটা হলো বাইলের মধ্যে বা পিত্তের মধ্যে কোনো পরিপাককারী উৎসেচক নেই, তবুও পরিপাকের সবচেয়ে বড় গ্রন্থি। ওকে, মানে বাইল ছাড়া পরিপাক অসম্ভব, এই ব্যাপারটা। পাশাপাশি রয়েছে, আচ্ছা বাইল সম্পর্কে আরেকটু, লিভার সম্পর্কে আরেকটু জিনিস বলি। লিভার হলো আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, আর দেহের যত মেটাবলিজম বা বিপাকক্রিয়া হয় সব তার 95% করে লিভার, মানে পরিপাকের সবচেয়ে বড় জায়গা, বিপাকের সবচেয়ে বড় জায়গা। আমরা একটু আগে বলছিলাম না যে ক্ষুদ্রান্ত্র থেকে ল্যাকটিয়ালসগুলো মিশে আলটিমেট সব খাদ্যবস্তু নিয়ে পৌঁছে যায় লিভারে। লিভার সেই ম্যানেজারের মতো কাজ করে, কোনটা কম আছে সেটা বাড়ায়, কোনটা বেশি আছে সেটা কমায়, এই সমস্ত জিনিস করে। তার মানে লিভারে এসেই ওই গ্লাইকোজেনেসিস এরকম প্রক্রিয়া, গ্লাইকোজেনোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস, এই ধরনের যে বিপাকক্রিয়া, এগুলো বিপাকক্রিয়ার নাম, এগুলো সব করে, আমরা পরে আলোচনা করব। তো লিভারে এই সমস্ত ধরনের বিপাকক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি লিভার আমাদের দেহের কিছু রোগ জীবাণুকে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে। লিভারের মধ্যে কুফার সেল বলে এক ধরনের কোষ রয়েছে, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করতে পারে। লিভার আমাদের দেহের হেভি মেটালস সেগুলো দেহের বাইরে বের করতে সাহায্য করে, মানে ভারী ধাতুর ক্ষরণ প্রক্রিয়া চালায়। লিভার ছোট অবস্থায়, ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি করতে পারে। বড় অবস্থায় মানে ম্যাচিওর এজে এসে সেই আরবিসিকে ভাঙতে পারে, মানে ছোটোবেলায় ভ্রূণ অবস্থায় আরবিসি তৈরি করে, আর যখন ম্যাচিওর হয়ে যায় তখন সেই আরবিসিকে ধ্বংস করে। মানে লোহিত রক্তকণিকা, মানে বলে শেষ হবে না আর কি, এত কাজ আছে। লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে আমরা জানি, তাহলে 120 দিন পর পর যে সমস্ত লোহিত রক্তকণিকা বুড়ো হয়ে যাচ্ছে তাদেরকে বেছে বেছে ব্লাড থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব নেয় লিভার। আর লিভারের মধ্যেই আরবিসি ভাঙে, সেই জন্য আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন ভেঙে হিম আর গ্লোবিন দুটো পার্ট হয়। গ্লোবিন তো প্রোটিন হিসেবে কাজে লাগে দেয়। এবার এই যে হিম পার্টটা রয়েছে, এই হিম পার্ট থেকেই তৈরি হয় বিলিরুবিন আর বিলিভার্ডিন বলে দুটি রঞ্জক পদার্থ। বিলিরুবিন নাম শুনেছি আমরা, বিলিরুবিন মূত্রের সঙ্গে বেরোয়, হ্যাঁ, যদিও বলি যে ঠিক করে বললে ইউরিবিলিনোজেন আর মানে স্টার্কোবিলিনোজেন দু ধরনের বিলিনোজেন হয়।
একটা মূত্রের রঙের জন্য দায়ী, একটা মলের রঙের জন্য দায়ী। ওকে, এত বেশি ডিটেলসে যাওয়া যাবে না। তো আমরা বললাম এটাই যে আরবিসি যখন ভাঙছে তার মধ্যে হিমোগ্লোবিন আছে, সেগুলো ভাঙে লিভার। সেই জন্য বাইল বা পিত্তের রং হলুদ, তার কারণ এখানে আছে বিলিরুবিন আর বিলিভার্ডিন বলে দুটি রঞ্জক পদার্থ। মানে পিত্তের দুটি রঞ্জক পদার্থের নাম যদি বলে তাহলে বিলিরুবিন আর বিলিভার্ডিন। এই পিত্ত এই যে পিএইচ লেভেল এখানে পরিবর্তন, সেই পিএইচ লেভেল পরিবর্তনের জন্য মেন রস, এই যে বললাম এখানে পিএইচ ছিল এটা আর এখানে পিএইচ ক্ষারীয় হয়ে গেল, সেই পরিবর্তন করার জন্য প্রধান ভূমিকা গ্রহণ করে বাইল বা পিত্ত। মোটামুটি যকৃৎ সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া গেল। এরপর মানে ভিডিওটা তো খুব বেশি লেন্দি করা যাবে না, তো মোটামুটি জায়গায় বলতে হবে। যদি খুব বেশি আরও শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ক্লাস 12-এর এই ভিডিওগুলো সব রয়েছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড প্লেলিস্টে চলে যাবে, সেখানে ডাইজেস্টিভ পরিপাক তন্ত্র বলে অবশ্যই প্লেলিস্ট পেয়ে যাবে একটা। হ্যাঁ, তো সেখান থেকে অবশ্যই তোমরা ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। পরেরটা রয়েছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যাকে বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয়, মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি, কারণ এখানে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন, অনাল এবং সনাল দু রকমের গ্রন্থি রয়েছে। সে আবার কী ব্যাপার, সেটা এই যদি একবার কেটে দিই, মানে যদি প্যানক্রিয়াসকে আমরা কেটে দিই, সেকশনাল ভিউ দেখি, তাহলে দেখব এরকমের। মানে ব্যাপারটা হলো এখানটা একটু পাকস্থলীটাকে আমরা মুছে দিচ্ছি, দিয়ে এখানেই দেখিয়ে দিচ্ছি কীরকম দেখব যে এই ধরনের কিছু সেলের গুচ্ছ বা দলা রয়েছে, যাদেরকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এরকমের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এগুলো সেল, সব তো আঁকা সম্ভব নয় এত সংক্ষিপ্ত টাইমে। এগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, যেখানে 4 ধরনের সেল আছে, আলফা, বিটা, গামা আর মানে ডেল্টা এবং পিপি সেল, 4 ধরনের সেল আছে, যেখান থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এই ধরনের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এই ধরনের 4 ধরনের হরমোন সিক্রেশন হয়। তার মানে এই যে আমরা রেড কালারের যেটা করলাম সেটাকে বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সংক্ষেপে। সেখান থেকে 4 ধরনের হরমোন সিক্রেশন হয়, তার মধ্যে ইনসুলিনের খুব গুরুত্বপূর্ণ নাম আমরা শুনেছি, আরেকটি নাম গ্লুকাগন এরও নাম শুনেছি, আরেকটি নাম রয়েছে সোমাটোস্ট্যাটিন, আর একটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো এই ধরনের হরমোনগুলো সিক্রেশন হয়। আর আমরা জানি হরমোন কখনো নালীপথে বেরোয় না, হরমোন ডাইরেক্ট রক্তের মধ্যে চুঁইয়ে ঢুকে যায়। তার মানে এর মধ্যে দিয়ে, এর পাশ দিয়ে রক্তবাহ গেলে এখান থেকে যে গ্ল্যান্ড থেকে যা বেরোচ্ছে সেটা চুঁইয়ে রক্তবাহের মধ্যে ঢুকে গেল, রক্ত নিয়ে গোটা বডিতে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু নালীপথ থাকে না, সেই জন্য এদেরকে অনাল বলা হয়, এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। অনাল গ্রন্থি রয়েছে, মানে অ্যাকচুয়ালি হরমোন সিক্রেশন হয়। এবং এই যে নালীপথগুলো দেখিয়েছি, এই নালীপথগুলো মানে এই যে লাল লাল অংশগুলো বাদ দিলে বাকি অংশ তো সেলে ভর্তি, বাকি অংশ তো ফাঁকা না, সেলে ভর্তি। সেই সেলগুলো থেকে তৈরি হয় এখানকার যে জুস, প্যানক্রিয়াটিক জুস, সেই জুস সিক্রেশন হয়। আর সেই জুস নালীপথ হয়ে, মানে এখান থেকে আলটিমেট নালীতে ঢেলে দিল, এখান থেকে নালীতে ঢেলে দিল, আলটিমেট এই নালীপথে এসে ডিওডিনামে এসে মিশছে। তার মানে এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে বেরোচ্ছে হরমোন, আর এক্সোক্রাইন সিস্টেম মানে নালীপথে বেরোচ্ছে এনজাইম। তো এন্ডো আর এক্সো মানে দু রকমের গ্রন্থি রয়েছে বলে একে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। তার মানে আমরা যেহেতু পরিপাক করছি সেই জন্য আমাদের মেন বিষয়বস্তু কিন্তু এটা। যখন বিপাক করব তখন কিন্তু মেন জায়গা হবে এটা, আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম পরিপাক গ্রন্থি অগ্নাশয়। তাহলে প্রথম হলো লিভার, দ্বিতীয় হলো প্যানক্রিয়াস। এই হয়ে গেল। আর রয়েছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস বা আন্ত্রিক গ্রন্থি। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে ওই যে আমরা বলছিলাম না ভিলি বা ভিলাইয়ের কথা, ক্ষুদ্রান্ত্র পড়া থেকে বলছিলাম না, এরকম ভিলি বা ভিলাইয়ের কথা। এরকম আঙুলের মতো প্রবর্ধক রয়েছে, এরকম এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলো রয়েছে, এর মাঝে তো ল্যাকটিয়ালসের কথা বলেছি, সেসব ছেড়ে দিলাম, এসব বলেছি। এই যে এগুলো তো নালীপথ, তার মানে এগুলো তো ফাঁকা না, এগুলো তো সেল দিয়ে তৈরি, এই ধরনের সেল দিয়ে তৈরি। এই নিচের দিকে আঙুলের মতো প্রবর্ধক মানে দুটো আঙুল, তার যে এই খাঁজ, এই নিচের দিকের খাঁজ, উঠতে নামতে আর খাঁজে, এই খাঁজের মধ্যে রয়েছে ক্রিপস অফ লিবারকুন বা ব্রুনার্সের গ্ল্যান্ড আর গোবলেট সেল, 3 ধরনের
গ্রন্থি রয়েছে, যারা একত্রিত হয়ে, আমি বেশি বাড়াবো না, যারা একত্রিত হয়ে এখান থেকে বের করে ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস। তাহলে এখানে যে নালীপথটা সেখানে বলেছিলাম এরকম ব্যাপার আছে, আর সেখান থেকেই বেরোচ্ছে একটি রস যার নাম ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস। এটা গ্ল্যান্ডস বলা আছে, ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস বেরোচ্ছে। এই মোটামুটি আমাদের পরিপাক গ্রন্থি সম্পর্কিত আলোচনা। তার কারণ বৃহদন্ত্র পরিপাকে কোনো সাহায্য করে না, বৃহদন্ত্র থেকে কোনো গ্রন্থিও নেই, সেখান থেকে কোনো জুসও বেরোয় না, আর কোনো কিছুই নেই। সুতরাং বৃহদন্ত্র পরিপাকের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, অ্যাকচুয়ালি তার পরবর্তী অংশে ভূমিকা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে বিপাকে আলোচনা করব, শোষণে আলোচনা করব। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আমরা মেনলি, অনেকটা ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে গেল, তো আমরা মেনলি ডাইজেস্টিভ সিস্টেমটাকে টোটাল নিয়ে আলোচনা করলাম, যেখানে ডাইজেস্টিভ মানে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দুটো জিনিস একত্রিতভাবে পড়লাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পরিপাক সংক্রান্ত আলোচনা করব, তবে সেটাকে বুঝতে গেলে অবশ্যই গোটা বিষয়বস্তুটাকে আগে ভালো বুঝতে হবে, তারপরে পরিপাক বা শোষণ বোঝা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করছো, এবং যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।